হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদেরকে সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। তোমাদের সাথে আছি মানিক ভাইয়া। তোমাদের পড়াশোনা কেমন চলছে? বিগ ফ্যান অফ ইউ দাদা। হাফিজা আক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ। সো হাউ ইজ ইউর স্টাডি গোয়িং অন? প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। আমরা শুরু করে দিচ্ছি ক্লাসটি আজকে, ঠিক আছে? ওকে, তোমরা সবাই একটু তোমার ফ্রেন্ড যারা রয়েছে তাদেরকে একটু মেনশন করে দাও, তারা যেন দ্রুত ক্লাসে জয়েন করতে পারে, ঠিক আছে? সবাই একটু তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও, আমরা তারপরে ক্লাসটা শুরু করে দিচ্ছি। তাহলে তোমরা একটু জানাও তো আমার সাউন্ডটা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। ভাই ক্লাসে স্টার্ট করেন। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করে দিব। তাহলে তোমরা একটু জানাও তো আমার সাউন্ডটা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। ভাই ক্লাসে স্টার্ট করেন। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করে দিব। ওকে, ওকে, চলো আমরা ধীরে ধীরে শুরু করছি। ওকে, তাহলে অল ক্লিয়ার না? তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, তারা সবাই যেন আজকে ক্লাসটিতে জয়েন করতে পারে। সো এসএসসি 24-25 ব্যাচ তোমাদেরকে আজকের ক্লাসটিতে বিশেষভাবে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাবস্টিটিউশন টেবল। মানে এলোমেলো করে তোমাকে 3টা বা 4টা বক্সে অনেকগুলো সেন্টেন্স, অনেকগুলো ওয়ার্ড দেওয়া থাকবে। এগুলো হচ্ছে খুব মানে কি বলবো, জাম্বলড হবে, এগুলো খুব উলট পালট থাকবে, উপরে নিচে এরকমভাবে থাকবে। তোমার কাজটা হচ্ছে তুমি এই সবগুলোকে, এই 3টা বা 4টা কলাম থেকে ওয়ার্ডগুলোকে সংযুক্ত করে প্রপার বাক্য বানাতে হবে। তার মানে কাজটা আমরা যতটা ইজি ভাবি ততটা কিন্তু ইজি না, আবার যতটা কঠিন ভাবি ততটাও কঠিন না। এটার কারণটা আমি বলবো কেন এই জিনিসটা কঠিন বা সহজ, আমরা কীভাবে বিশ্লেষণ করছি। দেখো, সাবস্টিটিউশন মানে কি? সাবস্টিটিউশন মানে হচ্ছে যে তুমি কি করবা, তুমি হচ্ছে বক্সগুলো থেকে বের করে প্রপার বা সঠিক একটা বাক্য বের করতে হবে তোমাকে। এখন এই কাজটা কারা বেশি পারবে? আমরা টপিকে ঢোকার আগে আমরা বেশ কিছু জিনিসপত্র দেখবো, এখানে বিশ্লেষণ করব, অনেক ব্যাখ্যা থাকবে। আমরা সেখানে যাওয়ার আগে আমরা একটু বেসিক কথাবার্তা সেরে নিচ্ছি। দেখো, সাবস্টিটিউশন টেবিলটা মানে হচ্ছে তুমি কয়েকটা বক্স থেকে জাম্বলড যে ওয়ার্ডগুলো রয়েছে, যেগুলো এলোমেলো অবস্থায় রয়েছে, সেখান থেকে নিয়ে তুমি প্রপার বাক্য বানাবা, একদম সলিড প্রপার সেন্টেন্স মেক করবা, তাই তো? এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে কাজ। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে কারা এগিয়ে থাকবে, কাদের জন্য এই সেন্টেন্সগুলো কঠিন বা কাদের জন্য সহজ মনে হবে, আমি এটা একটু বলছি। দেখো, সাবস্টিটিউশন টেবিলটা এখানে বিশেষ করে কোনো রুলস বা নিয়ম প্রযোজ্য নয়। যেমন তোমরা যদি রাইট ফর্ম অফ ভার্ব পড়ো, বা ধরো তোমরা কমপ্লিটিং সেন্টেন্স পড়লা বা ন্যারেশন পড়লা, এই ক্ষেত্রগুলোতে তোমাদের অনেকটা নিয়ম নির্ভর হয়। কিন্তু তুমি যদি যেখানে আসো হচ্ছে 2টা বা 3-4টা টপিক তোমার গ্রামার মেনটেন না, সেটা বিশেষ করে হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করে। তার মধ্যে একটা হচ্ছে তোমাদের প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, যেটা আমরা গত ক্লাসে পড়িয়েছি। আর আরেকটা টপিক হচ্ছে প্রিফিক্স সাফিক্স সম্বন্ধে পড়াই নাই, প্রিফিক্স না, তো হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে পাংচুয়েশন পড়িয়েছি। একটা হচ্ছে প্রিফিক্স সাফিক্স, সেটা নির্ভর করে হচ্ছে তোমার প্র্যাকটিসের উপরে, সেটা গ্রামার না। আরেকটা টপিক আমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে সাবস্টিটিউশন টেবল। এটাতে তেমন নিয়ম বিশেষ করে গুরুত্বপূর্ণ নয়, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি সেন্টেন্স বানাতে পারো কিনা, একটা সঠিক বাক্যের কি কি কোয়ালিটি থাকতে হয়, কার পরে কে বসে, নাউনের পরে কখন প্রিন্সিপাল ভার্ব বসে, কখন অক্সিলারি বসে, এই জিনিসগুলোকে যদি বিবেচনা করতে পারো, আর তৃতীয় যদি প্র্যাকটিস করতে পারো, এই 3টা মিলিয়ে মোটামুটি সাবস্টিটিউশন ক্লিয়ার করা যায়। আমি যদি ধরো, আমি এখানে একটু বলছি যে কিভাবে আমরা জিনিসগুলোকে ক্লিয়ার করব। ধরো আমাদের কয়েকটা জিনিস প্রয়োজন হয়। একটা হচ্ছে বেসিক সেন্টেন্স মেকিং, বেসিক সেন্টেন্স মেকিং। এইটা একটা বিষয় যে আমি বাক্য বানাতে পারি কিনা, স্বাভাবিক বাক্য। ধরো আমি বললাম যে আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখন এটা যে সঠিক বাক্য, আমি যে বলতাম আই স্টুডেন্ট এম,
এইটা কিন্তু সঠিক বাক্য না। আই স্টুডেন্ট এম এটা সঠিক বাক্য নয়। তাই কী করতে হবে, এই যে জিনিসটা বোঝার ক্ষমতা যে আই এম আ স্টুডেন্ট সঠিক বাক্য, আই স্টুডেন্ট এম এটা সঠিক নয়, এতটুকু বেসিক সেন্স যদি আমাদের থাকে তাহলে আমরা এই জায়গাটায় কভার করতে পারবো। দ্বিতীয়ত যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে বেসিক সেন্টেন্স মেকিং জানতে হবে। 2 নাম্বার আমাদের যেটা করতে হবে যে শব্দের অর্থ শিখতে হবে। কি করতে হবে, শব্দের অর্থ, অথবা আমরা যেটাকে বলছি ভোকাবুলারিজ। আর তৃতীয়ত আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিস। ওকে, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি শব্দটা তোমার কাছে আয়ত্তে চলে আসবে, তত বেশি তোমার কাছে এটা পরিচিত মনে হবে। তাহলে কয়টা জিনিস প্রয়োজন আমাদেরকে সাবস্টিটিউশন টেবিল শেখার জন্য? 3টা জিনিস। একটা হচ্ছে বেসিক সেন্টেন্স বানাইতে জানতে হবে। আই এম এ স্টুডেন্ট, আই লাইক হার, মানে বিশেষ করে টেন্স, নাম্বার, পার্সন জানা। 2 নম্বরে শব্দের অর্থ জানা, মানে তোমার এমন হইতে পারে যে তুমি টোটাল জিনিসটা বুঝতেছো কিন্তু একটা শব্দের অর্থ না জানাতে তুমি সেন্টেন্সটা মিলাইতে পারতেছো না যে অর্থটা আসলে কি দিচ্ছে। তুমি যদি বাংলা অর্থটা মিলাইতে না পারো তাহলে কিন্তু তুমি মানে আফটার অল জিনিসটাকে গুছাইতে পারবা না। আর লাস্ট অফ অল কি প্রয়োজন? প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি এই জিনিসগুলো তোমার আয়ত্তে চলে আসবে। তাহলে বলো তো আমাদের কয়টা জিনিস প্রয়োজন? কেমনে প্র্যাকটিস করবো ভাইয়া? বেসিক দেরি হয়েছে কি? বেশি দেরি হয়েছে কি? না, বেশি দেরি হয় নাই। ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি। আমরা পড়াশোনার যে কোনো প্রশ্ন করতে পারো। ভাইয়া এই টপিকটা বেশি কঠিন না? অনেকেই বলছে বেশি কঠিন। আমি চেষ্টা করবো আজকে সহজভাবে এটাকে ব্যাখ্যা করার জন্য। আলহামদুলিল্লাহ, আই এম ফ্রম ইংলিশ স্কুল ভাইয়া। ওকে ফাইন, ইংলিশ মিডিয়াম অর ইংলিশ ভার্সন? ভাই এই টপিকটা অনেক কঠিন। ওকে, চলো আমরা আস্তে আস্তে আসছি। তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা। ভাই অ্যান্সারগুলো কি সাজায়ে দিব নাকি নং অনুসারে লিখবো? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করবো সবগুলো প্রশ্নকে উত্তর দিই। আচ্ছা, ইংলিশ মিডিয়াম, রাইট? ওকে, আমার হচ্ছে তাহিনুল ছোটন চৌধুরী, হি ইজ ফ্রম অ্যান ইংলিশ ভার্সন। ওকে, ভাইয়া কেমন আছেন? ভাইয়া ইংলিশ পারি না। ওকে, অনেক প্রশ্ন আছে আমাদের মধ্যে, ইংলিশ পারি না। আচ্ছা, তাহলে ইংলিশ যদি আমরা শিখতে চাই, আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিব। আমরা আজকে এই টপিক আস্তে আস্তে আসি। মাঝে মাঝে আমি প্রশ্নগুলো তোমাদের মধ্যে ছুড়ে দিব, প্রশ্নগুলোর উত্তর ছুড়ে দিব। আসো আমরা আজকে একদম রিয়াল কোয়েশ্চেন কিভাবে আসে আমরা সেটা একটু দেখি। তোমরা দেখো তো বোর্ডের লেখা দেখতে পাও কিনা বাচ্চারা? বোর্ডের লেখাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছ কি তোমরা, নাকি কোনো সমস্যা হচ্ছে? দেখো তো। পাচ্ছি, রাইট? ওকে, আচ্ছা, আজকে ক্লাসে আমার উদ্দেশ্য 100টা সলভ করা না, আমি 10টা সলভ করব, কিন্তু এমন টেকনিক শিখিয়ে দিব তুমি নিজে নিজে যেন এগুলো সলভ করতে পারো। ওই বলে না যে তোমাকে একটা মাছ ধরে দিলে তুমি একদিন খাবা, আর যদি মাছ ধরাটাই শিখিয়ে দিই তাহলে তুমি নিজে নিজে যত ইচ্ছা মাছ ধরে ধরে খেতে পারবা। মানে বিষয়টা এরকম আর কি। তোমাকে একটা ফল পেরে দিলাম, তুমি একটা ফল খাইলা। তোমাকে যদি গাছে উঠানো শিখাই দিই তাহলে তুমি যেই গাছে ফল আছে সেই গাছে উঠে এটা খাইতে পারবা। অবশ্যই গাছটা তোমার হইতে হবে, মানুষের গাছ উঠলে কিন্তু মাইর খাবা। ওকে, চলো আমরা সলভ করে কিছু টেকনিক দেখি। ধরো মানিক ভাইয়া আমি এই জিনিসটা পারি না কখনো, তাইলে একটা স্টুডেন্ট যে একদম পারে না তাকে আমি কিভাবে শিখাবো জিনিসটা? আসো আমরা সেই পন্থাটা অবলম্বন করি। তোমার ভাইয়া কোনো রুলস আছে না? এটা কোনো রুলস হয় না, এটা কোনো রুলস হয় না, সব জিনিসের তো রুলস হয় না। চলো আমরা দেখি জিনিসটা কি বলছে। এই ধরনের সাবস্টিটিউশন টেবল সলভ করার প্রথম শর্ত হচ্ছে সবগুলো শব্দ পড়া। প্রথম শর্ত কি? 1 নম্বর শর্ত হচ্ছে পুরো সবগুলো শব্দ একবার পড়া। সবগুলো বক্সের সকল শব্দ পড়া। মাথায় রাখো কি বলছি। প্রথম কাজ হচ্ছে তোমার এখানে যতগুলো বক্স আছে তোমার সবগুলো বক্সের শব্দগুলো আগে পড়তে হবে। এতে কি হবে, ধরো তুমি একটা জিনিস সম্বন্ধে আমি বললাম, ধরো তোমার একটা গল্প বললাম, হ্যাঁ,
এখন এটা এমন একটা গল্প, এটা তুমি আসলে কখনো শুনো নাই, হ্যাঁ। তখন কি করলাম যে তোমাকে বইলা দিলাম যে ধরো একজন স্টুডেন্ট নাম হচ্ছে তাসনিম, যে তাসনিম তুমি যদি হচ্ছে তুমি ঢাকায় যাওয়া, ঠিক আছে, আমি একটা গল্প বলতেছি। ধরো ঢাকায় যাওয়ার সময় আমাদের একটা বাস লাগে, বাসে উঠতে হয়, বাসে উঠতে হলে আমরা যাত্রাবাড়ি যাইতে হবে বা সায়দাবাদ, সেখান থেকে বাসের করে আমরা হচ্ছে বাসের সিটে বসবো, তারপর হচ্ছে আমরা সেখানে মাঝখানে চিটাগং রোড আসবে, তারপর হচ্ছে আরও কয়েকটা জায়গার নাম বললাম, দাউদকান্দি আসবে, তারপর আমরা হচ্ছে আস্তে আস্তে কুমিল্লা যাবো। এই যে জিনিসটা বললাম, তুমি যখন মেইন রোডে যাবা তখন তোমার মধ্যে সেন্সটা তৈরি হবে, আচ্ছা ভাইয়া কি জন্য বলছিল, আচ্ছা আগে হচ্ছে যাত্রাবাড়ি থেকে বাসে ওঠার পরে হচ্ছে ধরো আমরা বললাম কি সাইনবোর্ড, চিটাগং রোড, তারপর হচ্ছে কাঁচপুর, তারপর হচ্ছে মেঘনা পার হয়ে দাউদকান্দি, তারপরে মাধাইয়া, তারপরে চান্দিনা, তারপরে কুমিল্লা। এই যে প্রসেসটা আগে বলে দাও তো তুমি কি হয়েছে, তুমি মিলাইতে পারতেছো কোনটার পর কোনটা আসতেছে। ঠিক সেম জিনিস তুমি খেয়াল করো, তুমি একটা ফুটবল খেলা দেখেছো, হ্যাঁ, তুমি যখন তোমার বন্ধুর সাথে তখন গল্পটা শেয়ার করতে চাও তখন ইজি হয়, কারণ তুমি খেলাটা অলরেডি দেখছো, তাই না? সো এই ঠিক একইভাবে তুমি যখন প্রবলেম সলভ করতে আসবা তখন তোমার জন্য প্রতিটা বাক্য কয়েকবার করে না পড়া লাগে, তাই তুমি আগেই একবার সবগুলো বক্সের ওয়ার্ড দেখে এটার বাংলাটা পড়ার চেষ্টা করবা। চলো আমি একটু করি। দেখো আমি এখানে বলি ক্যারেক্টার মানে কি, চরিত্র। ইট মানে কি, ইট মানে কে, ইট মানে ক্যারেক্টার। ইট অলসো মানে কি, ইটও ক্যারেক্টার। ইট অলসো মানে ইহাও, হ্যাঁ, ইহা এটাও করে, ওইটাও করে, এটাও করে। তাহলে ক্যারেক্টার মানে কি, চরিত্র। ইট মানে হচ্ছে ইহা মানে চরিত্র। ইট অলসো মানে ইহা এটাও করে। ক্যারেক্টার অফ আ পার্সন মানে হচ্ছে একটা ব্যক্তির চরিত্র। ক্যারেক্টার অফ আ পার্সন, একজন ব্যক্তির চরিত্র। এভরিবডি, প্রত্যেকে বা সবাই। আ ম্যান অফ ক্যারেক্টার, একজন চরিত্রবান মানুষ। ওকে, আমি আরেকবার দেখো আমি কি করলাম, আমি বক্সের সবগুলো শব্দ কি বলছি, পড়তে বলছি। কতবার? অ্যাটলিস্ট 2 বার। এই 2 বার পড়তে তোমার সময় নিবে সর্বোচ্চ, এই যে এই বক্সের শব্দগুলো পড়তে সময় নেবে কত, তোমাদের হচ্ছে 1 মিনিট লাগবে। এখানে 1 মিনিট, এখানে 1 মিনিট, মোট 3 মিনিট সময় দিয়ে তুমি পড়লে তোমার অ্যান্সার করার সময় 5 মিনিট সময় বাঁচবে। বিলিভ ইট অর নট, তুমি এটা নিজের প্র্যাকটিক্যাল লাইফ ইউজ করো, তুমি পরীক্ষা দাও, দেন ইউ উইল ফাইন্ড ইট আউট। ওকে, তাহলে কি বললাম, সবগুলো বক্সের সকল শব্দ পড়া অ্যাটলিস্ট 2 বার। তাহলে আমি একবার পড়েছি, আরেকবার দেখি। ক্যারেক্টার মানে চরিত্র, ইট মানে ইহা, ইট অলসো ইহাও। ক্যারেক্টার অফ আ পার্সন, একজন ব্যক্তির চরিত্র। এভরিবডি, সবাই। আ ম্যান অফ ক্যারেক্টার, একজন চরিত্রবান মানুষ। এখানে আসি, ইজ মানে হয়, হেটস মানে ঘৃণা করে, মিনস মানে অথবা বোঝায়। ইজ রিগার্ডেড মানে হচ্ছে বিবেচিত। ইজ রিগার্ডেড শব্দের অর্থ কি, বিবেচিত। ওকে, মিনস মানে কি, বুঝায়। মিনস মানে কি, বুঝায়। হেট মানে কি, ঘৃণা করা। আমরা এগুলো জানি যদিও, তারপর আমি লিখছি ঘৃণা করা। ওকে, আর ইজ মানে কি, হওয়া। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল করি। এটা আমরা আবার 2 বার পড়বো। ইজ মানে হওয়া, হেট মানে ঘৃণা করা, মিনস মানে বুঝায়, ইজ রিগার্ডেড মানে হচ্ছে বিবেচিত। ওকে, আমরা তার পরের যেই পার্টটা রয়েছে, এই যে বক্সের ওয়ার্ডগুলো আমরা 2 বার করে পড়বো। এতে যেটা হবে, আমরা শব্দগুলো আমার মাথার মধ্যে ঘুরপাক খাবে যখন আমি অ্যান্সার সলভ করতে যাব। ওকে, দেখি আমরা কি লিখেছে। আ ম্যান উইদাউট ক্যারেক্টার। আ ম্যান উইদাউট ক্যারেক্টার মানে কি, চরিত্র ছাড়া মানুষ, চরিত্রহীন মানুষ। অ্যাজ দ্য ক্রাউন অফ লাইফ। ক্রাউন অফ লাইফ মানে জীবনের মুকুট। ক্রাউন মানে কি, ক্রাউন হচ্ছে মুকুট, হ্যাঁ, ওই যে রাজারা যে মুকুট পরে। তাহলে ইজ দ্য ক্রাউন অফ, অ্যাজ দ্য ক্রাউন অফ মুকুট। অ্যাজ মানে হিসেবে, ক্রাউন অর্থ হচ্ছে মুকুট, অফ লাইফ জীবনের, জীবনের মুকুট হিসেবে। ওকে, সাইকোলজিক্যাল অর ইথিক্যাল নেচার। সাইকোলজি মানে কি, মানে মানসিক, অথবা ইথিক্যাল মানে কি, নৈতিক একটা বৈশিষ্ট্য। তারপর দ্য কম্বিনেশন অফ সাম গুড কোয়ালিটিস। কম্বিনেশন মানে কি, কম্বিনেশন মানে হচ্ছে সমষ্টি। অফ সাম গুড কোয়ালিটিস, কিছু ভালো গুণের সমষ্টি। মেন্টাল অর মোরাল কোয়ালিটিস অফ আ পার্সন, মানসিক অথবা নৈতিক গুণাবলী একটা মানুষের। লাস্ট, ট্রাস্টেড অ্যান্ড রেসপেক্টেড এভরিহোয়ার, সব জায়গায় বিশ্বাসিত হয় এবং সম্মানিত হয়। তাহলে আমরা আরেকবার দেখছি। আ ম্যান উইদাউট ক্যারেক্টার, একজন চরিত্রহীন মানুষ। অ্যাজ দ্য ক্রাউন অফ লাইফ, জীবনের মুকুট হিসেবে।
সাইকোলজিক্যাল অর ইথিক্যাল নেচার মানে হচ্ছে মানবিক বা মানসিক এবং নৈতিক প্রকৃতি বা বিষয়াদি। দ্য কম্বিনেশন অফ সাম গুড কোয়ালিটিস কিছু ভালো গুণাবলীর বৈশিষ্ট্য বা সমষ্টি। মেন্টাল অর মোরাল কোয়ালিটিস অফ পার্সন একজন ব্যক্তির মানসিক এবং নৈতিক গুণাবলী। আর লাস্ট কি রয়েছে, ট্রাস্টেড অ্যান্ড রেসপেক্টেড এভরিহোয়ার সব জায়গায় তাদেরকে বিশ্বাস করা হয় এবং সম্মান দেওয়া হয়। এখন তোমরা নিজেরা দেখি তোমরা সলভ করতে পারো কিনা দেখি। যারা যারা পারো তোমরা, ভাইয়া ক্লাস যেদিন করি সেদিন আমার নেট প্রবলেম করে, হ্যাঁ এটা তো খুবই বাজে জিনিস। কে বলছে এই কমেন্ট আমাকে, কি করছে সেটা হচ্ছে আমাদেরকে বলেছে আফিয়া হুমায়রা। আফিয়া তোমার তো খুবই দুর্ভাগ্য। হ্যাঁ শুধু আফিয়া না, অনেকেরই প্রবলেম। আচ্ছা অনেকেরই তোমাদের হচ্ছে অনেকের মানে ইন্টারনেটের ক্ষেত্রে ব্রডব্যান্ড নাই, তাই না? ব্রডব্যান্ড হলে কিন্তু এই প্রবলেমটা হয় না, মানে যেটা আমরা বলছি ওয়াইফাই আর কি। ভাইয়া ভোকাবুলারি তে কীভাবে ভালো করব? ওকে, তুষার পাল প্রশ্ন করেছে। ভোকাবুলারি ভালো করে একটা পন্থা বলে দিচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে যখন এই ধরনের প্রবলেমগুলো পড়বা তখন সাথে একটা ডিকশনারি রাখবা। সেটা আমি বলছি যদি মোবাইল থাকে, তোমাদের স্মার্টফোন সকলেরই থাকে পরিবারে, ওই স্মার্টফোনে একটা অ্যাপ ডাউনলোড করবা। ভাইয়া নামটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে বাংলা একাডেমি ডিকশনারি, অ্যাডভান্সড বাংলা একাডেমি ডিকশনারি। ভাইয়া নামটা বলে দিচ্ছি, তোমরা ডাউনলোড করে নিবা। অ্যাডভান্সড বাংলা একাডেমি ডিকশনারি, ঠিক আছে? এই ডিকশনারিটা সকলে ডাউনলোড করে নিবা। এইটাতে তুমি একটা শব্দ যখন ইংলিশ ওয়ার্ড তুমি ধরো পড়তেছো পারতেছো না, ধরো আমি এই শব্দটা পড়লাম যে ইথিক্যাল, এই শব্দটা আমি পারি না, হ্যাঁ, তখন কী করবো, এই শব্দটা তখন আমার ডিকশনারিতে সার্চ করব, করার পরে এইটা দেখবা যে এটার বাংলা অর্থ আসবে, এটা কোন পার্ট অফ স্পিচকে নাউন না অ্যাডজেক্টিভ এটাও আসবে। আবার ইথিক্যাল বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন অ্যান্সার দিতে পারে, একটা শব্দ তো বিভিন্নভাবে বসতে পারে, তখন এই সবগুলো অ্যান্সার তোমরা ওই ডিকশনারিতে পাবা। এটা হচ্ছে কি অ্যাডভান্সড বাংলা একাডেমি ডিকশনারি, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা এখন একটু সলভ করি। ক্যারেক্টার ড্যাশ, চরিত্র কি? চরিত্র জিনিসটা কি? চরিত্র ইজ, বলো তো কি হতে পারে? ক্যারেক্টার ইজ দ্য কম্বিনেশন অফ সাম গুড কোয়ালিটিস, হয় কিন্তু চরিত্র হচ্ছে কিছু ভালো গুণাবলীর সমষ্টি, হয় না? হয় কিন্তু। আচ্ছা তাহলে কি পাচ্ছি আমরা? ক্যারেক্টার ইজ দ্য কম্বিনেশন অফ সাম গুড কোয়ালিটিস, চরিত্র হচ্ছে কিছু ভালো গুণাবলীর সমষ্টি। ক্যারেক্টার ইজ রিগার্ডেড অ্যাজ দ্য, আচ্ছা তাহলে আমরা একটা পেলাম কি, যে ক্যারেক্টার, আমরা কালারটা একটু ডিফারেন্ট নিচ্ছি যেন বোঝা যায়। এই কালারটা কি দেখা যাবে? না এটা দেখা যায় না, ইয়েলোটাই দেখা যাচ্ছে। আমরা বাংলাগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ বাংলাগুলো প্রয়োজন নেই আর। ওকে, দেখা যাক তোমরা কারা কারা এখানে অ্যান্সার করতে পারছো। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, ভাইয়া যেটা বলছি এটাই যে পারফেক্টলি উত্তর এমন না, কাছাকাছি এক দুইটা অ্যান্সার হইতে পারে, কাছাকাছি। যেমন এই যে আমি যদি ক্যারেক্টার ইজ দ্য কম্বিনেশন অফ সাম কোয়ালিটিস এইটা না বলে ইট ইজ দিয়ে শুরু করি, তাহলে বাক্যটা একটা ভুল থাকে। খেয়াল করো, একটা আমরা জানি যে কোনো কিছুর নাউনকে আগে বলতে হয়, প্রোনাউনকে পরে বলতে হয়। কারণ কি? কারণ নাউন মানে কোনো কিছুর নাম না, আর প্রোনাউন মানে নামের পরিবর্তে যেগুলো বসে। খেয়াল করো, নাউন মানে যে কোনো কিছুর নাম, আর প্রোনাউন মানে হচ্ছে সেই সকল ওয়ার্ড যারা নাউনের পরিবর্তে বসে। তাহলে আমি তো আগে নাউন বসাইতে হবে, এর পরে প্রোনাউনটা বসাবো। খেয়াল করো, এই ইট কি? ইট হচ্ছে একটা প্রোনাউন, রাইট? তাহলে ইট যদি হয় একটা প্রোনাউন আর ক্যারেক্টার কি একটা নাউন, তাহলে আমরা আগে বসাবো কাকে? এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে তুমি নাউন আর প্রোনাউনের মধ্যে আগে নাউনকে বসানোর পরে বাকি সেন্টেন্সে তুমি প্রোনাউন বসাইতে পারো। ধরো আমি বললাম কি, আমি বললাম যে ওর নাম হচ্ছে, বললাম যে ফাহিম আসতেছে, ও একটা ভালো ছেলে। এখন এইটা বলে কিন্তু তুমি বুঝে ফেলছো যে ও একটা ভালো ছেলে মানে কি, ও হচ্ছে ফাহিম। কিন্তু আমি যদি বলতাম ও আসছে, ও একজন ফাহিম, জিনিসটা কেমন হয়ে যেত না? মানুষের নামটা আগে বলে যখন তুমি তাকে ও সে তাকে কিছু বলবা বোঝা যাবে, বাট তুমি আগেই প্রোনাউন বলে ফেললে তাহলে এটা কাকে বলছি জিনিসটা ক্লিয়ার হচ্ছে না।
তো আমরা খেয়াল করবো যে আগে নাউন দিয়ে সেন্টেন্সটা বানাবো, এরপরে আমরা প্রোনাউনে যাব, ঠিক আছে? ওকে, আমি এগুলোকে কেটে দিচ্ছি আমাদের এটা ক্লিয়ার রাখার সুবিধার্থে। ওকে, খেয়াল করো তাহলে মুছে ফেললো যদিও সমস্যা, কারণ একবারে মুছে ফেললে স্লাইডটা যখন তোমরা পাবা তখন মনে হবে তোমরা কিছুই পড়ো নাই। ওকে, আমরা এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা আগাচ্ছি। এই কালারটা ভালো যাবে, হ্যাঁ, একটু মোটা করে নিই। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি যে এইটা একটা কি, হ্যাঁ, কালার যে কোনটা আসবে এটাই বুঝতেছি না, ডিফারেন্ট কালার হয়ে যাওয়াতে। চলো লাল দিই, নাউন, আর এটা কি, এটা হচ্ছে একটা প্রোনাউন, এটা ভালো আসছে। ওকে, তাহলে আমরা খেয়াল করি কি আসতেছে যে ক্যারেক্টার ইজ দ্য কম্বিনেশন, এভাবে দেখো আমি মিলাই দিচ্ছি কোনটার সাথে কোনটা মিলতেছে। ক্যারেক্টার ইজ দ্য কম্বিনেশন অফ সাম গুড কোয়ালিটিস, তাহলে কি পাচ্ছি, চরিত্র হচ্ছে কিছু ভালো গুণাবলীর সমষ্টি। একটা মানুষের চরিত্র মানে কি, চরিত্র হচ্ছে, আমরা বলি চরিত্রবান, সে শুধু চরিত্রবান কী হবে, তার যদি সে সত্য কথা বলে, ধরো সে মানুষকে হেল্প করে, সে হচ্ছে খারাপ কিছু বলে না, সে মিথ্যা কথা বলে না, সে কারো ক্ষতি করার চেষ্টা করে না, সে মানে খুব গর্ববোধ করে না, তার কিছু টাকা হইলে সে মানুষকে এমন বোঝাইতে চায় না যে তুমি কিছুই না আমিই সব, এই জিনিসটা যারা না করে তারা হচ্ছে চরিত্রবান। তাহলে চরিত্রবান হইতে হলে তাকে কয়েকটা কোয়ালিটি থাকতে হবে একসাথে। তাহলে কি বলো আমি, ক্যারেক্টার ইজ দ্য কম্বিনেশন অফ সাম গুড কোয়ালিটিস, যে চরিত্র হচ্ছে কিছু ভালো বৈশিষ্ট্যের সমষ্টি। আসো তারপরে ইট ইজ, বলো এরপরটা তোমরা কি বলতে পারো দেখি। ইট ইজ রিগার্ডেড, এটাকে বিবেচনা করা হয় অ্যাজ দ্য ক্রাউন অফ লাইফ, হয় না যে ইট ইজ রিগার্ডেড, এটাকে বিবেচনা করা হয় অ্যাজ দ্য ক্রাউন অফ লাইফ, মানুষের জীবনের মুকুট হিসেবে। তাহলে এটাও কিন্তু হয় যে ইট ইজ রিগার্ডেড, ইট ইজ রিগার্ডেড, যে এটা এইভাবে যাচ্ছে, হ্যাঁ, ইট ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ক্রাউন অফ লাইফ, তাহলে এইটাকে বিবেচনা করা হয় জীবনের মুকুট হিসেবে। আচ্ছা, এবার 3 নাম্বার তোমরা দেখো, এটা দিয়ে করো, ইট অলসো দিয়ে কোনটা হতে পারে দেখি, তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো তো। কেউ গাইড দেখে অ্যান্সার দিও না, ঠিক আছে? অনেকে কিন্তু গাইড দেখে অ্যান্সার দাও, আমি জানি অনেকে গাইড দেখে অ্যান্সার দাও, এই গাইড দেখে অ্যান্সারের স্বভাবটা যেন তোমাদের মধ্যে কমে, কারণ আমি অন্যান্য ক্লাসও দেখেছি যে গাইড দেখে ছেলেমেয়েরা উত্তর দেয়, এর মাধ্যমে তারা মনে করে কি মানিক ভাইকে ঠকাই দিলাম। কিন্তু একজন শিক্ষার্থী যে কপি করেছে, যে দেখে দেখে উত্তর লিখেছে, যে মানিক ভাইয়ের সাথে চিট করেছে, সে মানিক ভাইকে চিট করে না, সে তার লাইফকে, সে তার পড়াশোনাকে, সে তার কেরিয়ারকে চিট করেছে। সো তোমরা অনেক ছোট বাবু, আশা করছি তোমরা এমন কাজ করবে না। ওকে, আচ্ছা, তাহলে অনেকে বলছে ক্যারেক্টার অফ আ পারসন, না ভার্ব মিলে নাই, মিন্স মানে কি, মিন্স মানে হচ্ছে অর্থ, মিন্স মানে অর্থ, এটার অর্থ বা এটা বুঝায়। ওকে, ইট অলসো মিন্স মেন্টাল অর মোরাল কোয়ালিটিস অফ আ পারসন, রাইট, এইটা কিন্তু ঠিক আছে যে ইট অলসো মিন্স, এটা আরও বোঝায় মেন্টাল অর মোরাল কোয়ালিটিস অফ আ পারসন, এটা একটা মানুষের মানসিক এবং নৈতিক গুণাবলীকেও বুঝায়। তাহলে এটাও পাচ্ছি আমরা কি, ইট অলসো মিন্স, এটা বোঝায় মেন্টাল অর মোরাল কোয়ালিটিস অফ আ পারসন, এটা একজন মানুষের মানসিক এবং নৈতিক গুণাবলীকেও বুঝায়। তাহলে 3টা হয়ে গেছে, আমাদের মোট 6টা বাক্য বানাতে হবে। 4 নাম্বার দেখি, ক্যারেক্টার অফ আ পারসন, বলো কি হবে, কি হতে পারে? ক্যারেক্টার অফ আ পারসন ইজ সাইকোলজিক্যাল অর ইথিক্যাল নেচার, এটা হইতে পারে কিন্তু, দেখি তারপরে কি হবে বলো দেখি তোমরা। ইট অলসো মিন্স মেন্টাল অর মোরাল, এটা আমরা লিখেছি, হ্যাঁ রাইট।
তোমরা উত্তর করতে শিখো। ইট অলসো মিনস সাইকোলজিক্যাল অর ইথিক্যাল নেচার, না এটা না, এটার সাথে এটা যাচ্ছে না। আচ্ছা আমরা তারপরে আসি, আমরা এটা পরে করছি, এটা দেখো এভরিবডি হেটস আ ম্যান উইদাউট ক্যারেক্টার। তাহলে উইদাউট ক্যারেক্টার মানে কি? চরিত্রহীন। তাহলে এভরিবডি হেটস আ ম্যান উইদাউট ক্যারেক্টার, তাহলে একজন চরিত্রহীন মানুষকে সকলেই ঘৃণা করে। তাহলে এভরিবডি হেটস আ ম্যান উইদাউট ক্যারেক্টার। ওকে, আমাদের 4টা হয়ে গেছে। 5 নাম্বার, আ ম্যান অফ ক্যারেক্টার, একজন চরিত্রবান মানুষ, ইজ ট্রাস্টেড অ্যান্ড রেসপেক্টেড এভরিওয়্যার, একজন চরিত্রবান মানুষ সব জায়গায় বিশ্বাসিত হয় এবং মানে বিশ্বাস বলতে তাকে বিশ্বাস করে এবং রেসপেক্ট করে। তাহলে কি পাচ্ছি? আ ম্যান অফ ক্যারেক্টার। আচ্ছা এখন প্রশ্ন যে ভাই আপনি ইজের মধ্যে সব দিচ্ছেন কেন? আসলে সেন্টেন্সের গঠনটাই ইজের মধ্যে সব চলে যাচ্ছে। কি পাচ্ছি? ওকে, আ ম্যান অফ ক্যারেক্টার ইজ দিয়ে কোথায় আসবো? আমি এভাবে আসছি, হ্যাঁ, ইজ ট্রাস্টেড অ্যান্ড রেসপেক্টেড এভরিওয়্যার। তাহলে তোমরা একটু উত্তরটা মিলাও, হ্যাঁ, একটু কষ্ট হইতে পারে, তারপরে একটু মিলিয়ে নাও। ওকে, লাস্ট আমাদের কি বাকি আছে? ক্যারেক্টার অফ আ পারসন ইজ রিগার্ডেড সাইকোলজিক্যাল অর ইথিক্যাল নেচার। আমাদের আরেকটা বাকি আছে যে একজন মানুষের চরিত্র ইজ রিগার্ডেড, বিবেচিত হয়, সাইকোলজিক্যাল অর ইথিক্যাল নেচার। এটাও হয়ে গেছে আমাদের। ইট ইজ রিগার্ডেড না, এইটা একটা উত্তর ভুল হয়েছে আমাদের, সেটা হচ্ছে এইটা। এই দেখো উত্তর ভুল হইলে আবার তোমরা কেটে লিখবা, কোনো সমস্যা নাই। তাহলে এই উত্তরটা আমি একটু ভুল দিয়েছি, হ্যাঁ, এটা এদিকে আসবে। কি পাচ্ছি? ইট ইজ রিগার্ডেড, এখান থেকে দিয়ে আবার এখান থেকে বের হবে, অ্যাজ দ্য ক্রাউন অফ লাইফ। তোমরা বাক্যগুলো লিখে ফেলো, তোমার খাতায় নোট করে ফেলো, ঠিক আছে? এটা কিন্তু পরে আর বোঝা যাবে না, এটা ধরো তুমি দেখলেও বুঝবে না, কারণ অনেক কিছু মিলে যাবে এগুলো একসাথে। আচ্ছা তাহলে লাস্ট কি পাচ্ছি আমরা? ক্যারেক্টার অফ আ পারসন ইজ সাইকোলজিক্যাল অ্যান্ড ইথিক্যাল নেচার। ক্যারেক্টার অফ আ পারসন ইজ রিগার্ডেড, না ইজ রিগার্ডেড হবে না, রিগার্ডেডের পরে মাথায় রাখবা, রিগার্ডেড শব্দটার পরে অ্যাজ শব্দটা বেশিরভাগ ক্ষেত্রে বসে। তাহলে আমরা কি পাচ্ছি? ক্যারেক্টার অফ আ পারসন মিনস সাইকোলজিক্যাল অর ইথিক্যাল নেচার। এটা হইতে পারে যে একজন মানুষের চরিত্র মানে হচ্ছে মানসিক এবং নৈতিক প্রকৃতি। তাহলে কি পাচ্ছি আমরা? ক্যারেক্টার অফ আ পারসন মিনস এখান থেকে এসে এখান থেকে বের হবে সাইকোলজিক্যাল অর ইথিক্যাল নেচার। তাহলে তোমরা এইটা উত্তর দিতে পারো। অনেক বেশি ইজিবিজি হয়ে গেছে না? হ্যাঁ রাইট। নজরুল বলছে যে আ ম্যান অফ ক্যারেক্টার ইজ ট্রাস্টেড অ্যান্ড রেসপেক্টেড এভরিওয়্যার, যে একজন চরিত্রবান লোক সব জায়গা থেকে বিশ্বাস করা হয় এবং তাকে সম্মান দেওয়া হয়। ওকে, লাবণ্য সাহা, লাবণ্য সব উত্তর দিয়ে দিয়েছে আমাদের একসাথে। ইট ইজ রিকোয়ার্ড না, ইট ইজ রিগার্ডেড। তোমার তো স্পেলিংয়ে ভুল হয়েছে লাবণ্য, হ্যাঁ। আচ্ছা 3 আর 4 নাম্বার উল্টাই গেছে আমার। আচ্ছা সমস্যা নাই, সুবাইতা তাসনিম। আচ্ছা যে তোমরা দেখো তো কার কার উত্তরগুলো হলো। আর বারবার বলছি ভাইয়া যখন উত্তরগুলো বলছি তখন খাতায় নোট ডাউন করে ফেলবা, কারণ না হয় কি এগুলো প্যাচ লেগে যায়, হ্যাঁ। ওকে ঠিক আছে, আমরা তার পরেরটায় যাচ্ছি। আমরা এবার আরও একটা ডিফারেন্ট কালার ইউজ করছি। আমরা কোন কালারটা যায় এখানে? এই কালারটাই যাবে, হ্যাঁ, অথবা সবুজ কালারটা নিচ্ছি। চলো খেয়াল করো, এটা যাবে, হ্যাঁ, ফাইন। ওকে চলো আমরা দ্বিতীয় প্রবলেম চলে যাচ্ছি। নোট ডান, গুড, ফাইন। আচ্ছা তাহলে যেটা খেয়াল করবা যে তোমাদের বাংলা অর্থ প্রতিটা জিনিসে বুঝাই দিচ্ছি, তুমি বাংলা প্রত্যেকটা বোঝার চেষ্টা করবা, বাংলা যেন মিস না হয়। আমি বারবার বলি আমার একটাই উক্তি, সেটা হচ্ছে বাংলা বুঝে বুঝে ইংলিশ পড়তে হবে। ইংলিশ পড়ার সময় বাংলাটা যদি না বুঝে পড়ো, ইংলিশ সেন্টেন্স যতই পড়ো কাজ হবে না। বাংলা বুঝবা আগে যে কোন বাংলা সেন্টেন্সটা কীভাবে ইংলিশ হচ্ছে, এইটা মিলিয়ে পড়লে তুমি অনেক জায়গায় বেনিফিট পাবা। ওকে চলো আমরা তারপরে যাচ্ছি। ভাইয়া এগুলো তো একটা বাক্যে লিখতে হয় প্রত্যেকটা, রাইট? আমি বলছি কথাটা, আমি বলতাম হয়তো, এটা আমাকে মোবারক ইসলাম বলল। আচ্ছা এইটা ভাই একটু ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ। প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আপনি যেভাবে দাগ টেনে টেনে দিলেন আমরা কি দাগ টেনে টেনে দিব? অবশ্যই না, অবশ্যই না। তোমরা অ্যান্সার কিভাবে দিবা ভাই একটু বলে দিই। দেখো যেমন ধরো এটার একটা অ্যান্সার লিখলাম আমি, ধরো এটার অ্যান্সার হচ্ছে
আমরা এটা অ্যান্সার করি, এটা অ্যান্সার করার সময় এগুলো আলোচনা করছি। খুব সুন্দর একটা প্রশ্ন করছো, ধন্যবাদ। এটা কে প্রশ্ন করেছে আমাকে? প্রশ্ন করেছে হচ্ছে মোবারক ইসলাম। তোমার নাম যাই হোক, এটা তোমার অনেকে হয় বাবার নামে ফেসবুক হইতে পারে, বাট সেটা হচ্ছে যে এই ধরনের প্রশ্নটা করেছো আমার পক্ষ থেকে অনেক অনেক থ্যাঙ্কস তোমাকে। যে অনেক জিনিস হয় টিচারের মনে থাকে না, আসে না হয়তো হঠাৎ করে ওই আলোচনাটা, তখন তোমরা যদি কোনো ধরনের জিনিস পাও সেটা আমাকে জানাবা। এটা অন্যান্য টিচারের ক্ষেত্রে কেমন আমি জানি না, বাট টু মি তোমরা মানিক ভাইয়ের কাছে যে কোনো প্রশ্ন করতে পারবা, যে ভাইয়া এইটা তো হওয়ার কথা না, এটা তো হওয়ার কথা, এটা হয়েছে কি না, যে কোনো প্রশ্ন করবা, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই পড়াশোনা রিলেটেড কোনো ধরনের জোকস, কোনো ধরনের উল্টাপাল্টা কথা, কোনো ধরনের ফালতু কথা, খেলাধুলা কথা, নায়ক নায়িকার কথা, এইসব বিষয় যেন মানিক ভাইয়ের ক্লাসের মধ্যে একদমই না হয়। ওকে, আসো আমরা এখানে একটু আসছি। আমরা আবার কি করব, দুবার করে সেন্টেন্সগুলো পড়ে নিব। রুরাল পিপল, রুরাল মানে হচ্ছে গ্রামীণ, রুরাল মানে কি গ্রামীণ, তো আমরা এখানে লিখে দিচ্ছি গ্রামীণ মানুষ বা গ্রামের মানুষ। ওকে, গ্রামীণ লেখা তো দেখা যায় না, হাই হাই কি মুশকিল রে বাবা, লালটা ইউজ করতে হবে। ওকে, তাহলে রুরাল মানে কি গ্রামীণ, এটা মনে দেখা যায় না। আচ্ছা, তাহলে গ্রামীণ মানুষ, বাংলাদেশ মানে বাংলাদেশ, আওয়ার ভিলেজেস আমাদের গ্রামগুলো, রুরাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে গ্রামের উন্নয়ন, ঠিক আছে। রুরাল ডেভেলপমেন্ট মানে কি গ্রামীণ উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন, ঠিক আছে, গ্রামীণ উন্নয়ন। ইফ প্রপারলি গাইডেড, গাইড মানে হচ্ছে কাউকে কোনো দিকে পরিচালিত করা, কাউকে নির্দেশিত করা। যে আমি তোর বললাম যে আমার এসএসসি 24-25 ব্যাচের মধ্যে 1000 স্টুডেন্ট রয়েছে, তাদেরকে আমরা যদি সুন্দরভাবে গাইড করি তাহলে তারা খুব ভালো রেজাল্ট নিয়ে আসবে। তাহলে প্রপারলি গাইডেড মানে কি খুব ভালোভাবে যদি বা যথার্থভাবে যদি তাদেরকে পরিচালিত করা যায়। পরিচালিত করা, কাউকে কোনো দিকে নিয়ে যাওয়া, তাহলে আমরা কি পাচ্ছি পরিচালিত করা। গাইডেড মানে কি প্রপারলি মানে যথার্থভাবে, আর গাইডেড মানে হচ্ছে পরিচালিত করা। আওয়ার ভিলেজার্স, ইফ প্রপারলি গাইডেড যদি ভালোভাবে পরিচালিত করা যায়, আওয়ার ভিলেজার্স আমাদের গ্রামের মানুষগুলো, তারপরে কিছু একটা। সো প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, প্রসপারিটি মানে হচ্ছে উন্নয়ন, প্রসপারিটি মানে কি উন্নয়ন, একটা জিনিসের উন্নতি। তাহলে প্রসপারিটি অফ দ্য কান্ট্রি দেশের উন্নতি। ওকে, আমরা আরেকবার দেখে নিচ্ছি। রুরাল পিপল গ্রামীণ মানুষ, বাংলাদেশ বাংলাদেশ, আওয়ার ভিলেজেস আমাদের গ্রামগুলো, রুরাল ডেভেলপমেন্ট গ্রামীণ উন্নয়ন, ইফ প্রপারলি গাইডেড আওয়ার ভিলেজার্স যদি ভালোভাবে পরিচালিত করা হয়, যথার্থভাবে তাদেরকে পরিচালিত করা হয়, গাইড করা হয়, আওয়ার ভিলেজার্স যদি ভালোভাবে গাইড করা হয় আমাদের গ্রামের লোকেরাও। সো প্রসপারিটি অফ দ্য কান্ট্রি দেশের উন্নয়ন। ওকে, আমরা এই পার্টটা শেষ করে ফেলাম। 2 নম্বর ডিপেন্ডস নির্ভর করা। বি, বি মানে কিন্তু অনেকগুলো হয়, হ্যাঁ, বি মানে বি ভার্ব, এখানে কি কি হতে পারে দেখো, বি এর জায়গায় আমি লিখে দিচ্ছি বি ভার্বের জায়গায় কি কি হতে পারে। বি মানে হচ্ছে দেখো, বি মানে কি কি হতে পারে একটু খেয়াল করো। বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ অথবা ওয়ার, এই যে কোনোটা তুমি বসাতে পারবা। কি কি, এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার, এই প্রত্যেকটাই তোমরা কি হিসেবে বিপরীতে বসাইতে পারবা বি এর জন্য। তার মানে হচ্ছে বি মানে তোমাকে একটা হিন্টস দিয়ে দিচ্ছে যে বি এর জায়গায় তুমি ওই ভার্বগুলো ইউজ করতে পারবা যেটা প্রয়োজন তোমার। ওকে, তারপর আসি মিন্স মানে উইল মানে হবে, উইল মানে কি ভবিষ্যৎ বোঝায় উইল। ওকে, তারপর দেখি মোস্টলি ইলিটারেট, মোস্টলি মানে কি বেশিরভাগই, ইলিটারেট মানে কি শব্দ অনুসরণ করো, তোমরা যারা যারা পারো না তোমরা সবাই শব্দ অনুসরণ করো, যাদের শব্দের প্রবলেম আছে। মোস্টলি বেশিরভাগ, বেশিরভাগ। আর ইলিটারেট মানে কি, ইলিটারেট মানে হচ্ছে মানে এটাকে আমরা কি বলি অক্ষর জ্ঞানহীন, অক্ষর জ্ঞানহীন, অক্ষর জ্ঞানহীন মানে আমরা যেটাকে মূর্খ বলি আর কি। মূর্খ শব্দটা একটা গালির মতো হয়ে গেছে, তো আমরা সেই শব্দটা পরিহার করছি, অক্ষর জ্ঞানহীন। ওকে, তাহলে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ভিলেজেস, তাহলে ডেভেলপমেন্ট মানে কি উন্নয়ন,
অফ দ্য ভিলেজেস, অফ শব্দের অর্থ হচ্ছে এর, অফ শব্দের অর্থ কি দাঁড়ায়? এর বুঝায়। অফ শব্দের অর্থ কি বোঝায়? এর দেয়। আমরা একটু নোট করে দিচ্ছি আরো সুন্দরভাবে। আচ্ছা, অফ দিয়ে কি বোঝাচ্ছে খেয়াল করো তো, এই অফ শব্দের অর্থ হচ্ছে এর। অফ শব্দের অর্থ কি? এর। অফ শব্দের অর্থ কি? এর বোঝায় অফ দিয়ে। ওকে, তারপর আসি। তাহলে কি পাচ্ছি আমরা? ডেভেলপড, আন্ডার ডেভেলপড। দেখো, ডেভেলপড মানে হচ্ছে উন্নত, আর আন্ডার ডেভেলপড মানে হচ্ছে অনুন্নত। আন্ডার ডেভেলপড মানে কি? আন্ডার ডেভেলপড মানে হচ্ছে অনুন্নত। তোমরা শব্দগুলো নোট ডাউন করে ফেলো, মুছে যাবে। অনুন্নত, আন্ডার ডেভেলপড মানে কি? অনুন্নত, ঠিক আছে? ওকে। থ্রো, দো, নট থ্রো, দো, দো মানে হচ্ছে যদিও। দে আর দ্য হার্ট অফ দ্য কান্ট্রি, তারা অনুন্নত যদিও সেগুলোই, এখানে দে মানে কি? সেগুলোই, যদিও সেগুলোই হচ্ছে আমাদের দেশের প্রাণকেন্দ্র, আমাদের দেশের হৃদয়, মূল জায়গা। ওকে। আ ল্যান্ড অফ ভিলেজেস, একটা গ্রামের দেশ। অন দ্য ওয়েলফেয়ার অফ দ্য ভিলেজেস, ওয়েলফেয়ার মানে হচ্ছে কল্যাণ, কোনো কিছুর উন্নতি, কল্যাণ। অন দ্য ওয়েলফেয়ার অফ দ্য ভিলেজেস, গ্রামের কল্যাণের উপর। অন মানে কি? উপর। ওয়ার্ক মিরাকলস, তারা আশ্চর্য কিছু করতে পারে। ওয়ার্ক মানে কি? কাজ করা বা করা, মিরাকলস মানে আশ্চর্যের কিছু। আচ্ছা, আরেকবার দেখে নিচ্ছি। মোস্টলি লিটারেট, বেশিরভাগই তারা অক্ষরজ্ঞানহীন। দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ভিলেজেস, গ্রামের উন্নয়ন। আন্ডার ডেভেলপড দো দে আর দ্য হার্ট অফ দ্য কান্ট্রি, অনুন্নত যদিও তারা দেশের একটা প্রাণ। আ ল্যান্ড অফ ভিলেজেস, গ্রামের ভূমি বা গ্রামের দেশ। অন দ্য ওয়েলফেয়ার অফ দ্য ভিলেজেস, গ্রামগুলোর উন্নয়নের উপর, গ্রামগুলোর কল্যাণের উপর। ওয়ার্ক মিরাকলস, তারা মারাত্মক বা তারা আশ্চর্যজনক কিছু কাজ করতে পারে। ওকে, এখন আসো আমরা এইবার খেয়াল করব কিভাবে আমরা উত্তরগুলো দিব, ঠিক আছে? অনেক জিনিস তো ভাই মুছে ফেলছি, তোমরা নোট ডাউন করে ফেলো। হ্যাঁ, অনেক জিনিস এখানে রাখতে পারছি না, তোমরা একটু নোট ডাউন করে ফেলো। আলোচনার সাপেক্ষে আমরা রাখতে পারছি না অনেক কিছুই। আচ্ছা, এখন আসো আমরা এবার আলোচনা একটু দেখি। বলো, প্রথমটা কি বলতে পারি? বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ ভিলেজেস, এটা সহজে যায় না? বাংলাদেশ হচ্ছে একটি গ্রামের দেশ। প্রচন্ড অনেক অনেক হাজার হাজার গ্রাম রয়েছে বাংলাদেশে। তাহলে কি পাচ্ছি আমরা? বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ কি? বাংলাদেশ, এই যে এখান থেকে, বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ ভিলেজেস। এখন প্রশ্ন হচ্ছে, ভাই পরীক্ষার খাতায় কি আমি প্রশ্নের মধ্যে দাগায় উত্তর দিব? অবশ্যই নট। কারণ পরীক্ষার খাতায় দেখবে লেখা থাকবে যে প্রশ্নের মধ্যে কোনো ধরনের দাগ দেওয়া যাবে না, তাহলে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করে দিবে। সো বি কেয়ারফুল, প্রশ্নে দাগ দেওয়া যাবে না। তুমি কি করবা? পরীক্ষার মধ্যে খেয়াল করো, এই 1 নম্বর বাক্যটি কিভাবে লিখবা? 1 নম্বর বাক্য কিভাবে লিখবা? এই তিনটা মিলিয়ে যে সেন্টেন্সটা হয়, তুমি শুধু ওই সেন্টেন্সটা লিখবা, আর কিচ্ছু না। তুমি কি লিখবে এখানে? 1 নম্বরে দিয়ে লিখবো হচ্ছে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ ভিলেজেস। বুঝা গেছে? তাহলে আমরা কি করব? আমরা কোনোভাবেই প্রশ্নের মধ্যে দাগ দিব না, দাগ টানবো না, কিচ্ছু করা লাগবে না। তুমি তিনটা মিলিয়ে যে সঠিক বাক্যগুলো হবে, সেই সঠিক বাক্য 1 2 3 করে এরকম 6টা, বা পরীক্ষায় যতটা থাকে ততটা তুমি অ্যান্সার করে দিবা। 22 সালে ছিল 6টা পর্যন্ত, তোমাদের হয়তো 10টা হইতে পারে। মানে গত বছর প্রশ্ন থেকে আমি এগুলো নিয়েছি, কিন্তু এখন বেশি হইতে পারে প্রশ্নের মানদণ্ড অনুযায়ী। তো এইভাবে অ্যান্সার করতে হবে যে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ ভিলেজেস। সো কোনোভাবে প্রশ্ন দাগ দেওয়া যাবে না, এটা এরকম যোগ করা লাগবে না, জাস্ট একদম প্রপার বাক্যটা তুমি পরীক্ষা খাতায় লিখে দিবা। বোঝা গেছে বাচ্চারা? আচ্ছা, এইটা আমাদের প্রি টেস্টে আসছিল, সঙ্গীতুল ইসলাম বলতেছে, রাইট। ওকে, ফাইন। আমি যেগুলো করাবো আমি মোটামুটি তোমাদেরকে হচ্ছে আজকে 10টা করাবো, আর এরকম 10টা সাজেশন দিয়ে দিব। ওই 20টা থেকে এসএসসি কমন পাবো আশা করছি। ওকে, চলো আমরা একটা পেলাম। হ্যাঁ, ওকে, আমরা একটা উত্তর পেয়ে গেলাম। 2 নাম্বার আসো। আওয়ার ভিলেজেস কি হয়? আওয়ার ভিলেজেস, আমাদের গ্রামগুলো, এটার সাথে কোনটা যায় বলো তো দেখি? আওয়ার ভিলেজেস, এই ইজের মধ্যে কিন্তু আরো হইতে পারে, খেয়াল করো। আমরা ইজ কখন লিখবো? ইজ লিখবো যখন আমাদের সাবজেক্টটা কি? সিঙ্গুলার, রাইট? সাবজেক্টটা যখন সিঙ্গুলার হবে, মাথায় রাখো। কিন্তু এটা যদি সাবজেক্ট প্লুরাল হয়, সাবজেক্ট কি হয়? যদি প্লুরাল হয় তাহলে আমরা কি ইউজ করবো? সেখানে আর ইউজ করবো।
এইটা কিন্তু ভোলা যাবে না যে অ্যামিজারের মধ্যে ইজ বসবে সিঙ্গুলারের সাথে আর বসবে হচ্ছে প্লুরাল সাবজেক্টের সাথে। ওকে, আচ্ছা কি পাচ্ছি, বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ ভিলেজেস। বাংলাদেশ হলো একটি গ্রামের দেশ। আওয়ার ভিলেজেস, আমাদের গ্রামগুলো আর আন্ডার ডেভেলপড, আমাদের গ্রামগুলো খুবই অনুন্নত। দো, যদিও দে আর, ওইগুলোই দ্য হার্ট অফ দ্য কান্ট্রি, যদিও সেই গ্রামগুলোই আমাদের দেশের প্রাণকেন্দ্র। কেন বলেছি চিন্তা করো, এই যে আমরা ধরো এই যে ঢাকায় ক্লাস করাচ্ছি, ঢাকায় কি ধান উৎপাদন হয়, গম উৎপাদন হয়, সর্ষে উৎপাদন হয়, আলু উৎপাদন হয়, সবজি উৎপাদন হয়, ফল উৎপাদন হয়, কি হয়? ঢাকায় তো শুধু বিল্ডিং আর বিল্ডিং, বড় বড় শহরগুলোতে বিল্ডিং আর বিল্ডিং। তাহলে এই যে ফসল, মানুষের বেঁচে থাকার জন্য ফসল, তেল, সবজি, খাবার, মুরগি, মাছ, মাংস, সব তো এগুলা চাষ করে কোথায়? গ্রামের মধ্যে। গ্রামেরগুলো তো শহরে আসে। তাহলে যদিও আমাদের এই গ্রামগুলো এত বেশি আমাদের পুরো দেশের প্রাণকেন্দ্র, তবুও সেগুলো কি আন্ডার ডেভেলপড, মানে এগুলো হচ্ছে অনুন্নত। তাহলে 2 নম্বর অ্যান্সার লিখে ফেলছি আমরা, একটা অ্যান্সার লিখে মুছে দিচ্ছি, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিয়ে উত্তরগুলো লিখে ফেলো ভাই, একটা লিখার সাথে সাথে তোমরা লিখে ফেলবা, ঠিক আছে? আমি আবার বি নাম্বারটা লিখছি এখানে, এখন আমি উত্তর সব লিখে দিব। তাহলে বি নাম্বার আমরা কি পাচ্ছি, আওয়ার ভিলেজেস আর আন্ডার ডেভেলপড। তাহলে কি পাচ্ছি আমরা 2 নম্বরে, আওয়ার ভিলেজেস আর আন্ডার ডেভেলপড দো they are heart of the, ওকে বুঝে গেল? তাই আমি অ্যান্সারগুলো এখানে লিখে দিচ্ছি তোমাদের জন্য সুবিধা হয়। ওকে, তাহলে 2টা গেল। 3 নাম্বার আসো। রুরাল ডেভেলপমেন্ট মানে গ্রামীণ উন্নয়ন means the development of the villages। মিলে গেছে যে গ্রামীণ উন্নয়ন মানে বোঝায়, মিন্স মানে কি বোঝায়, অথবা গ্রামীণ উন্নয়নের অর্থ হলো দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ভিলেজেস। তাহলে গ্রামীণ উন্নয়নের মানে হচ্ছে গ্রামগুলোর উন্নয়ন। সঠিক কথা। তাহলে কি পেলাম, দ্য রুরাল ডেভেলপমেন্ট, গ্রামীণ উন্নয়ন মানে হলো দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ভিলেজেস। আমরা 3টে উত্তর পেয়ে গেলাম। তাহলে আমরা এটা এখানে লিখে দিচ্ছি। তৃতীয় উত্তরটা, রুরাল ডেভেলপমেন্ট means the development, সবাই নোট করে ফেলো, নোট করে না যারা পিছিয়ে থাকে তারা, the development of the villages। ওকে ডান, ঠিক আছে? তাহলে বুঝা গেল বাচ্চারা? হ্যাঁ, ইমরান বলছে যে যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে, রাইট। ওকে, তাহলে আমরা আমাদের 3টা উত্তর পেয়ে গেছি। আমরা চলো তারপরেরটায় যাই। তারপরে কি যায়, ইফ প্রপারলি গাইডেড আওয়ার ভিলেজার্স। তাহলে ভিলেজারের কথা পরে আসছে, তাই না? এখানে কিন্তু আগে আসছে ভিলেজারের কথা। তাহলে রুরাল পিপল, গ্রামীণ মানুষেরা, আর মোস্টলি ইলিটারেট, এটা হয় না? এখানে কিন্তু দেখো ইজের মধ্যে কিন্তু অনেকগুলো হচ্ছে, কারণ বি দিয়ে বুঝাইছে, অ্যামিজার সব হইতে পারে। তাহলে কি পাচ্ছি আমরা, রুরাল পিপল, গ্রামের মানুষরা, আর মোস্টলি ইলিটারেট, মানে গ্রামের মানুষরা, তুমি ধরো ঢাকা শহরের মধ্যে বিশ্ববিদ্যালয় আছে, মানে মেডিকেল কলেজ আছে, বুয়েট আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, জগন্নাথ আছে, জাহাঙ্গীরনগর আছে, ডিএমসি আছে, বুটেক্স আছে, কত ভার্সিটি। কিন্তু একদম গ্রামে তো অত মানুষ শিক্ষিত হয় না, বা শিক্ষা অর্জন করার প্রতি তাদের ওই আগ্রহটা তৈরি হয় না। দিন দিন এটার পরিমাণ অনেক বাড়ছে। এখন গ্রামের ছেলেরা, একদম প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরাও দেখা যাচ্ছে বুয়েটে, ঢাকা মেডিকেল কলেজে, ঢাকা ভার্সিটিতে ফার্স্ট হয়ে যাচ্ছে। কারণ কি, প্রযুক্তি মানুষের ঘরে ঘরে চলে গেছে। আজ থেকে 10 বছর আগে বা 20 বছর আগে ছিল কি, গ্রামের মানুষ শহর সম্বন্ধে তেমন ধারণাই পেত না। আজকে মানুষ ওই গ্রামে অজপাড়াগা ভিতরে বসেও তাদের হাতে এখন ওয়াইফাই আছে, তাদের হাতে স্মার্টফোন আছে, এবং সেটা দিয়ে তারা এই যে আমি এই ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসটাকে তোমার মনে হচ্ছে যে শুধু ঢাকার বা শহরের ছেলে মেয়েরা করছে? অবশ্যই না।
অনেক ছেলেমেয়েরা তোমরা এসএসসিতে এখানে আছো, শুধু এসএসসি তো না, আমাদের এইচএসসি আছে, পাওয়ার প্লে আছে, ইংলিশের কোর্স আছে, মেডিকেলের কোর্স আছে, বুয়েটের কোর্স আছে। তাহলে এই যে কোর্সগুলা, হ্যাঁ, তাহলে প্রচণ্ড স্টুডেন্ট এখানে, হাজার হাজার, শুধু আমাদের প্ল্যাটফর্ম না, আরও অন্যান্য প্ল্যাটফর্ম আছে, সেইখানে অনেক স্টুডেন্ট পড়তেছে। তাদের মধ্যে অনেকেই একদম গ্রামে বসবাস করে। তুমি খেয়াল করো, তোমরা এখানে যে ক্লাসটা করতেছো, আমি জানি যে এইখানেও অনেক ছেলেমেয়েরা আছো যারা গ্রাম থেকে পড়াশোনা করছো। একদম গ্রাম মানে কোন গ্রাম বোঝাচ্ছি? যেখানে ধরো হচ্ছে এরকম কোনো রেস্টুরেন্ট নাই, এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই, এইরকম এলাকায় তোমরা আছো না? অনেকে কিন্তু আছো, তোমরা জানাতে পারো। এই যে আমাদেরকে মোহাম্মদ ইসলাম নাবিল বলছে, আমিও গ্রামের, হ্যাঁ, আই এম ফ্রম কক্সবাজার উখিয়া। ওরে বাবারে। এই যে ছোটন চৌধুরী বলছে ও একদম উখিয়া। উখিয়া বুঝতেছ? উখিয়া মানে কিন্তু তুমি ওই জাস্ট নাফ নদীর পাশে, ওই নাফ নদী পার হলে তুমি চলে যাবো হচ্ছে মিয়ানমারে, ওই প্রত্যন্ত এলাকা। এবং এই নাফ নদীর পাশের উখিয়া, তারপর হচ্ছে বাঁশ খালি না কি যেন অঞ্চলগুলো বলে, ওই চট্টগ্রাম থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট আছে। আমার যে ফ্রেন্ড সার্কেলটা ছিল, এটা বিশেষ করে ফ্রেন্ড সার্কেল ছিল হচ্ছে চট্টগ্রামের, তারা হচ্ছে বাঁশখালী, উখিয়া, চট্টগ্রাম মেইন শহর, ওই এলাকার ছিল। সো এটাই বলছে যে হ্যাঁ মুই খাটি গেরাইন মা, হ্যাঁ গ্রাম থেকে আমি ভাইয়া, হ্যাঁ অনেকেই গ্রাম থেকে। আমি নিজেও তো গ্রাম থেকে আসছি, এখন হয়তো অনেক বছর যাবত পড়াশোনার কারণে ঢাকায় থাকা লাগছে। আমি নিজেও একদম অত্যন্ত গ্রামের একটা মানুষ। গ্রামের মাটির গন্ধটা আমাদের গায়ে লেগে আছে এখনও। আমরা এখনও পর্যন্ত এই যে ঈদের ছুটিতে যাব কালকে বা পরশু দিন, আজকে তোমাদের ক্লাস, কালকে ইংলিশ উইনার ক্লাস আছে, উইনার ক্লাস নেওয়ার পরে বাসায় চলে যাব, প্রায় 4-5 দিন বাসায় থাকবো। সো বাসায় কি করব? বাসায় হচ্ছে গিয়ে লুঙ্গি পরে, ঠিক আছে, শার্ট বা টি শার্ট পরে, বন্ধুরা যারা আছে আমাদের এলাকার, ঠিক আছে, সবাই তো ছুটিতে যাবে। এখন তো সবাই আমার বয়সে যারা আমার ফ্রেন্ডরা আছে তারা পড়াশোনা করছে, কেউ কেউ চাকরিতে ঢুকে গেছে। আমরা সবাই মেসেঞ্জার গ্রুপ আছে আমাদের একটা, সো এখানে আজকে মেসেজ দিয়েছে আমার এক ফ্রেন্ড যে তোরা সবাই কবে আসবি। তো বললাম যে কালকে বা পরশু দিন আসতেছি। সবাই কি করবো, আমরা ধরো বিকালের দিকে সবাই কাজটা শেষ করে বের হব, বের হয়ে হাঁটা দিব আমরা, এই দূরে 4-5 কিলোমিটার দূরে হাঁটি, খালি হাঁটতে হাঁটতে সূর্যের যেই লাল হয়ে যায় সূর্যটা যখন বিকালবেলা, তখন সূর্যের সুন্দর আলোটা দেখি। তারপর হচ্ছে সন্ধ্যাবেলা বাতাস, তারপর হচ্ছে সবাই লুঙ্গি পরে বা আমরা ট্রাউজার পরে বের হই। ঢাকার শহরে তো একটা ফর্মাল ওয়েদার, বাড়িতে গেলে নিজের মতো একটু থাকি। তখন কি করি, তখন হচ্ছে গ্রামের যেই ফুচকা দোকান আছে বা ছোটোখাটো দোকান আছে, এখানে চা খাই, ফুচকা খাই বসে, বা ঝালমুড়ি খাই, মাঠের পাশে বসে থাকি, সবাই আড্ডা দেই, গল্প করি, কি কি হইলো সব গিয়ে শেয়ার করি একসাথে। সো এই যে মোমেন্টটা, ইট ক্যান নট বি বট, এটাকে কেনা যাবে না। সো এইটা জাস্ট একদিন 2 দিন পরে চলে যাবো এলাকায় গিয়ে। এই যে গ্রামের আবহাওয়াটা, গ্রামের যেই ক্ষেত রয়েছে, গ্রামের যে পুকুর রয়েছে, গ্রামের যে পাখিরা ডাকে, গ্রামের যে পশুরা রয়েছে, গ্রামের যে নির্মল শুদ্ধ বাতাস, এটা কখনোই ঢাকা শহরে পাওয়া যাবে না। বাড়িতে যে ফ্রেশ বাতাসটা, ঠান্ডা বাতাস, অনেকে হ্যাঁ গরম পড়ছে, কিন্তু ভোরবেলার যে বাতাসটা, এটা ঢাকায় কখনো দেখি না। আমি ঢাকায় কখনো ধুলবালু মুক্ত বাতাস দেখি না। আজকে 4-5 বছর হয়ে গেছে ঢাকায়। সো এই জন্যই গ্রামকে বলা হয় কি, দেখো কোন কথা থেকে কোথায় আসলাম, যে কি বলছে দেখো, আওয়ার ভিলেজেস আর আন্ডার ডেভেলপড দো দে আর দ্য হার্ট অফ আওয়ার কান্ট্রি। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের শেষ। আমরা পরে কি আসলাম, রুরাল পিপল আর মোস্টলি ইলিটারেট। তাহলে এই বাক্যটা একটু লিখে ফেলো তোমরা, আমি উপরটা মুছে দিচ্ছি। ওকে, আমি উপরটা মুছে তাহলে নতুন একটা বাক্য দিচ্ছি, সবাই একটু লিখে ফেলো। কি পাচ্ছি আমরা 4-এ পাচ্ছি, এটা 4 তাই না? ওকে, রুরাল পিপল আর মোস্টলি ইলিটারেট। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা মিলিয়ে ফেলি যে রুরাল পিপল আর মোস্টলি ইলিটারেট। ওকে, তারপরে 4টা গেল, 5 নম্বরে আসি। তাহলে কি বলছে দেখো, সো প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। তাহলে যেহেতু আমাদের গ্রামটাই হচ্ছে আমাদের মেইন কেন্দ্র আমাদের সকল কিছুর উৎপাদনের, তাহলে কি বলছে, সো প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, তাহলে দেশের উন্নয়ন ডিপেন্ডস, নির্ভর করে, অন দ্য ওয়েলফেয়ার অফ দ্য ভিলেজেস। তাহলে ওয়েলফেয়ার মানে কি, উন্নয়ন বা কল্যাণ। তাহলে গ্রাম, আমাদের দেশের উন্নতি নির্ভর করে আমাদের গ্রামগুলোর উন্নয়নের উপর।
মিলে যায়। আমরা কি পাচ্ছি 5 নম্বরে, যে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ডিপেন্ডস অন, ডিপেন্ডের পরে অনটা মনে রাখবা, সবসময় মনে রাখবা ডিপেন্ডের সাথে অন হয়। ডিপেন্ড অন মানে হচ্ছে কোনো কিছুর উপর নির্ভর করা। ওকে ওকে, তাহলে এইটা, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা 5 নম্বরে পাচ্ছি কি আমাদের, সো prosperity of the country depends on so prosperity of the country depends on the welfare of the villages, on the welfare of the villages. ওকে ডান। তাহলে আমাদের লাস্ট একটা বাক্য বাকি আছে, সেটা কি, ইফ প্রপারলি গাইডেড, যদি ভালোভাবে তাদেরকে পরিচালিত করা যায়, তাদেরকে গাইড করা যায়, আওয়ার ভিলেজার্স, আমাদের গ্রামের লোকেরা, ভিলেজার্স মানে কি গ্রামীণ লোক, আওয়ার ভিলেজার্স কি হতে পারে, উইল ওয়ার্ক মিরাকলস, তারা খুব আশ্চর্যের মতো কিছু কাজ করবে। ঠিক আছে, তাহলে লাস্ট বাক্য কি পাচ্ছি আমরা, ইফ প্রপারলি গাইডেড আওয়ার ভিলেজার্স উইল ওয়ার্ক মিরাকলস। ওকে, এটা হচ্ছে আমাদের লাস্ট বাক্য। সো আমরা এখানে লিখে দিচ্ছি, লাস্টের বাক্যটা আমি মুছে একটু লিখে দিচ্ছি, দেখো। ওকে, আমরা লাস্ট বাক্য কি পাচ্ছি আমাদের 6 নাম্বার, ইফ properly guided our villagers will work miracles. ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। চলো আমরা তারপরে আসি, এইটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় কপি করা নিয়ে। ঠিক আছে, তাহলে এটাকে বোঝা গেছে, 2 নাম্বারটাকে আমরা বুঝলাম সবাই বাচ্চারা, আমরা 2টা সলভ করলাম। ঠিক আছে, আমরা 2টা সলভ করলাম। তাহলে প্রথম 2টা বোঝা গেছে বাচ্চারা, নোট ডান। এই যে রোহানা সরকার বলেছে নোট কমপ্লিট। তারপরে যে ভাইয়া ভিলেজ কোথা আপনার ভাইয়া আপনার ভিলেজ কই? আমার গ্রাম হচ্ছে কুমিল্লার একটা গ্রাম, তবে এক্স্যাক্টলি গ্রামের নাম বলছি না, কুমিল্লা শহরে না, কুমিল্লা শহরের একটা উপজেলার একটা গ্রাম। হ্যাঁ, কুমিল্লা মেইন শহরে না, আমার বাড়ি কুমিল্লা মেইন শহরে না। কুমিল্লা কারা কারা আছে এখানে একটু বলো তো দেখি, কারা কারা কুমিল্লার আছে এখানে আমাদের এখানে? আচ্ছা, জোবায়ের বলছে, জোবায়ের বাড়ি কুমিল্লা, রাইট? আচ্ছা, ফাতেমা আক্তার আছে কুমিল্লা থেকে, জোবায়ের ইসলাম আছে কুমিল্লা থেকে, রাইট? ওকে, আমি 14 গ্রাম, আচ্ছা কুমিল্লার পাশেই 14 গ্রাম। চলো সমস্যা নেই, আমরা তারপরে প্রবলেমে যাচ্ছি। ঠিক আছে, ওকে, চলো আমরা তারপরের প্রবলেমটা দেখি। ওকে, আমি একটু ওয়ার্ডগুলো পড়ে নিই। কপিং ইন দ্য এক্সামিনেশন মানে পরীক্ষায় নকল করা। ইট মানে এই নকল করাটা, ইট অলসো মানে এটাও নকল করাটা। দ্য স্টুডেন্টস হু শিক্ষার্থীরা যারা, ওকে। নাথিং কোনো কিছুই না, আরেকবার দেখে নিচ্ছি। কপিং ইন দ্য এক্সামিনেশন মানে পরীক্ষায় কপি করা। ইট মানে এই কপি করাটা, ইট অলসো কপি করাটাই। দ্য স্টুডেন্টস হু যারা কপি করে, নাথিং কোনো কিছুই না। তারপরে কপি মানে কপি করা, ইজ মানে হয়, ক্যান নট মানে পারে না, পারে না। হিন্ডার্স মানে হচ্ছে বাধাগ্রস্ত করা। হিন্ডার্স শব্দ অর্থ কি? বাধাগ্রস্ত করা। কোনো কিছু চলার পথে, তোমাদের যখন গাড়ি চলার পথে কিছু এই যে উঁচু হিন্ডার্স দেওয়া থাকে বা ব্রেকার্স দেওয়া থাকে, সো এইটা এক প্রকার হিন্ডার্স, যেটা হচ্ছে বাধা সৃষ্টি করো কোনো কিছুর পথে। ধরো তোমাদের পড়াশোনার পথে তোমাদের একটা বড় বাধা হচ্ছে কি, ধরো তোমরা হচ্ছে কি রাত জাগলা, তোমার তারপরের দিন তোমার পড়াশোনা হচ্ছে না, এটা কিন্তু বড় একটা হিন্ডার্স। তাহলে হিন্ড্রেন্স, নাউনটা হচ্ছে হিন্ড্রেন্স। নাউনটা কি? এটা একটা ভার্ব। হিন্ডার অর্থ হচ্ছে বাধাগ্রস্ত করা, বাধাগ্রস্ত
করা, হ্যাঁ, আর এটা নাউনকে হিন্ড্রেন্স। হিন্ড্রেন্স মানে কি বাধা, ঠিক আছে, এটা মাথায় রাখবে একটু। তাহলে হিন্ডার অর্থ হচ্ছে বাধা দেওয়া, বাধাগ্রস্ত করা, আর হিন্ড্রেন্স মানে হচ্ছে বাধাটা। কি বাধা? তোমার জীবনে বাধা কি? আমার জীবনে বাধা হচ্ছে আমি পড়াশোনা করি নাই। হইতেই পারে কারো জীবনে যে বাধা, সে পড়াশোনা না করার কারণে সে ভালো একটা জায়গায় যেতে পারছে না, ভালো কিছু করতে পারছে না। ওকে, তাহলে আমরা এবার দেখো আমরা একটু অ্যান্সারগুলো মিলিয়ে দেখি। আমরা তৃতীয় সারির সেন্টেন্সগুলো একটু পড়ি, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। অ্যাজ হেটফুল অ্যাজ কপিং ইন দ্য এক্সাম। হেটফুল মানে কি ঘৃণ্য। অ্যাজ হেটফুল অ্যাজ কপিং ইন দ্য এক্সাম, এই অ্যাজ এবং অ্যাজের অর্থ হচ্ছে মতো। তাহলে পরীক্ষায় নকল করার মতোই ঘৃণ্য, পরীক্ষায় নকল করার মতোই ঘৃণ্য। ইন দ্য এক্সাম ডিসিভ দ্যামসেলফ, ডিসিভ মানে হচ্ছে প্রতারিত করা, কাউকে নিজেকেই নিজে ক্ষতি করা। তাহলে পরীক্ষায় নিজেকেই নিজে ক্ষতি করে। ওকে, দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, শিক্ষার মান। স্ট্যান্ডার্ড মানে কি মান। আ সোশ্যাল ক্রাইম, একটি সামাজিক অপরাধ। ব্রিং এনি বেনিফিট, কোনো সুবিধা, কোনো লাভ বহন করে। আওয়ার এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আমাদের শিক্ষা এবং উন্নয়ন। ওকে, এবার দেখো আমরা একটু মিলাই। কপিং ইন দ্য এক্সামিনেশন ড্যাশ ড্যাশ ড্যাশ, কোনটা হবে দেখি, তোমরা বলো দেখি, প্রথমটা তোমরা বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শিমুল অনেক লেট করেছো তুমি ক্লাসে। বলো তো দেখি এটা কি হবে। রাইট, এই যে গুড, অনেকের উত্তর সঠিক দিয়েছে যে কপিং ইন দ্য এক্সাম ইজ আ সোশ্যাল ক্রাইম। রাইট, এই তো খুব সুন্দর অ্যান্সার হয়েছে যে পরীক্ষায় নকল করা হচ্ছে এক ধরনের সামাজিক অপরাধ। রাইট, ওকে, তাহলে আমরা প্রথম উত্তরটা পেয়ে গেলাম। সেটা কি? কপিং ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় নকল করা, হলো আ সোশ্যাল ক্রাইম। ঠিক আছে, প্রথম উত্তর পেয়ে গেলাম। তাহলে আমরা প্রথম উত্তর লিখে দিচ্ছি। Copying in the examination is a social crime. ওকে, আচ্ছা, তাহলে এক নাম্বার গেল। দুই নাম্বার, আচ্ছা আমরা এখন থেকে একটা নতুন পন্থা অবলম্বন করি। হ্যাঁ, আমরা যে পৃষ্ঠা লিখছি আর পরের পৃষ্ঠা উত্তরটা লিখে দিচ্ছি। ওকে, তাহলে এখানে লিখছি এক নাম্বার যে কপিং ইন দ্য এক্সামিনেশন ইজ আ সোশ্যাল ক্রাইম। ওকে, তাহলে আমাদের এক নম্বর উত্তর ডান। চলো আমরা তারপরে যাই। ওকে, তাহলে আমরা এখানে মিলাবো, তারপরে পেজে উত্তরগুলো লিখবো। তাহলে তোমরা যদি উত্তরগুলো পেয়ে যাও, হ্যাঁ, তোমার সাইটটা যখন পাবা স্লাইডের সাথে উত্তরটা পেয়ে যাবা। ওকে, তারপর আসি। ইট কি যায় বলো? কি যায় বলো? ইট হিন্ডার্স আওয়ার এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা আমাদের শিক্ষা এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাহলে কি পাচ্ছি আমরা? ইট হিন্ডার্স। ইট মানে কি? কপিং ইন দ্য এক্সামিনেশন, মানে পরীক্ষায় নকল করা। তাহলে ইট হিন্ডার্স আওয়ার এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা আমাদের শিক্ষা এবং আমাদের জাতীয় উন্নতিকে বাধাগ্রস্ত করে। কি পাচ্ছি? ইট হিন্ডার্স আওয়ার এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা এখানে উত্তর লিখে দিচ্ছি। দুই নম্বর, ইট hinders our education and development. ঠিক আছে,
বুঝা গেছে? আমরা একটু মেনটেন করে সিরিয়ালে আসবো যে পরীক্ষায় নকল করাটা একটা সামাজিক অপরাধ, এটা আমাদের শিক্ষা এবং উন্নতিকে বাধাগ্রস্ত করে যে উন্নত হতে পারে না দেশ নকল করলে। তারপর আসি, ইট অলসো ডিগ্রেড মানে হচ্ছে অবনতি করা। ডিগ্রেড মানে কি? অবনতি করা, নিচের দিকে নিয়ে যাওয়া বা কমিয়ে ফেলা। ইট অলসো ডিগ্রেডস, খেয়াল করো এই যে ভার্বের সাথে এস বাই ইয়েস কখন হয়? ভার্বের সাথে এস বাই ইয়েস হয় সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়। এইটাও সিঙ্গুলার, কপি ইন দ্য এক্সামিনেশন এইটাও থার্ড পারসন সিঙ্গুলার। তো কি পাচ্ছি? ইট অলসো ডিগ্রেডস দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, এটা পরীক্ষার মানে আমাদের শিক্ষার মানটাকেও কমিয়ে ফেলে। কি পাচ্ছি আমরা? যে আমরা প্রথম লাইনে কি পেলাম? যে পরীক্ষায় নকল করাটা এটা একটা সামাজিক অপরাধ আমাদের দেশের। 2 নম্বর পেয়েছি ইট হিন্ডার্স আওয়ার এডুকেশন ডেভেলপমেন্ট, এটা আমাদের শিক্ষা এবং উন্নতকে বাধাগ্রস্ত করে। এরপরে কি পেলাম? যে ইট অলসো ডিগ্রেডস দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, এটা শিক্ষার মানটাকে কমিয়ে ফেলে। তাই কি পাচ্ছি আমরা? ইট অলসো ডিগ্রেডস দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন। তাহলে আমরা এখানে লিখে ফেলছি ইট অলসো ডিগ্রেডস the standard of education. ওকে, আমরা 3টে উত্তর করে ফেলাম। 4 নাম্বার দেখি, তোমরা 4 নাম্বারটা বলো দেখি, তোমাদের হাতে ছাড়লাম। 4 নাম্বার তোমাদের হাতে ছাড়িয়ে দেখি তোমরা কে কতটুকু পারো। ও আচ্ছা, অন্য স্লাইডে দিয়ে ফেলছি না, সরি, অন্য স্লাইডে দিয়ে ফেলছি। আমি অন্যটাতে দিয়ে চেক করতেছিলাম, কিরে উত্তর আসে না কেন? সরি, হ্যাঁ, আমি 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 পরের স্লাইডে চলে গেছি, আগের স্লাইড না দিয়ে। হ্যাঁ, দুঃখিত। ওকে, তারপরে কি হবে বলো দেখি? ভাইয়া অন্য স্লাইডে গেছেন। ওকে, সমস্যা নেই, তোমরা এইবার একটু অ্যান্সার করো দেখি। তোমরা এইটা অ্যান্সার করো। তোমাদেরকে একটু করতে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। সবাই একটু করো তো, এই অ্যান্সারটা করো তো। ওকে, চলো আমরা এরপরে আসি। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু 3টা উত্তর করে ফেলছি, 1টা 2টা 3টা কিন্তু আমরা করে ফেলছি। তারপর আসি, দ্য স্টুডেন্টস হু কপি ইন দ্য এক্সাম ডিসিভ দ্যামসেলভস, এটা কিন্তু খুব সুন্দর অ্যান্সার। যে দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা, হু যারা, কপি ইন দ্য এক্সাম যারা পরীক্ষায় নকল করে, ডিসিভ দ্যামসেলভস তারা নিজেদের সাথে নিজেরা প্রতারণা করে। দেখি পাচ্ছি আমরা দ্য স্টুডেন্টস হু কপি ইন দ্য এক্সাম ডিসিভ দ্যামসেলভস। ওকে, এটা আমরা পরের উত্তর। 4 নাম্বার, দ্য স্টুডেন্টস who copy in the exam deceive themselves, সিঙ্গুলার হলে হচ্ছে সেলফ, প্লুরাল হলে হচ্ছে সেলভস, themselves, যেহেতু স্টুডেন্টস অনেকজন। দ্য স্টুডেন্টস হু কপি ইন দ্য এক্সাম ডিসিভ themselves, শিক্ষার্থীরা যারা
যেসব শিক্ষার্থীরা পরীক্ষায় নকল করে তারা নিজেদের সাথে নিজেরা প্রতারণা করে। তারপর আসি, ওকে, তাহলে আমরা কি পেলাম? এটা দ্য স্টুডেন্টসের সাথে হু কপি, এরপরে পাচ্ছে হচ্ছে ইন দ্য এক্সাম। ওকে, তারপর আসো, নাথিং ইজ অ্যাজ হেটফুল অ্যাজ কপি ইন দ্য এক্সাম। পরীক্ষায় নকল করার মতো ঘৃণ্য আর কিছুই নাই। এটা একটা নেগেটিভ সেন্টেন্স। দেখো এই নাথিংটা দিয়ে উত্তরটা কি দিয়েছে? এই যে অ্যাজ হেটফুল অ্যাজ কপি ইন দ্য এক্সাম মানে হচ্ছে পরীক্ষায় নকল করার মতো। তাহলে কি পেলাম আমরা? নাথিং ইজ, তাহলে কোনো কিছুই নেই। অ্যাজ হেটফুল, অতটা ঘৃণ্য, অ্যাজ যতটা, কপিং ইন দ্য এক্সাম যতটা পরীক্ষায় নকল করা। তাহলে পরীক্ষায় নকল করাটা যতটা ঘৃণ্য, এটার মতো ঘৃণ্য আর কিছুই নাই। তাহলে কি পাচ্ছি আমরা? নাথিং ইজ অ্যাজ হেটফুল অ্যাজ কপিং ইন দ্য এক্সাম। তাহলে 5 নম্বর কি পেলাম আমরা? নাথিং ইজ as hateful as copying in the ওকে। আচ্ছা, 5 নাম্বারটা আমরা দেখি একটু কি আছে আমাদের লাস্ট। এবার দেখি আর কিছু আছে কি? এই যে লাস্ট, ব্রিং এনি বেনিফিট, শেষ, আমাদের শেষ। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এখানে তো 5টা আছে, তাহলে আমি এটা কিভাবে করব? এটা এখন করতে হবে এই যেখান থেকে, এই 5টা থেকে যে কোনো একটা সাবজেক্ট আরও একবার তুমি ব্যবহার করতে পারবা, করে দেন এই অ্যান্সারটা মিলাও। দেখি তোমরা একটু মিলাতে পারো কিনা। এখানে ক্যান নট রয়ে গেছে, এখানে ব্রিং এনি বেনিফিট রয়ে গেছে, দেখি কি হয়, দেখা যাক তোমরা পারো কিনা। ডিগ্রেড মানে কি? ডিগ্রেড মানে হচ্ছে অবনত করা। ডিগ্রেড মানে হচ্ছে কমিয়ে ফেলা বা অবনত করা। হ্যাঁ, আমাকে প্রশ্ন কে করেছে, প্রশ্নটা যে করেছে তাকে বলে দিলাম। ডিগ্রেড মানে হচ্ছে কমানো, কমিয়ে ফেলা। ইট ক্যান নট ব্রিং এনি বেনিফিট, রাইট। এই তো সুন্দর হয়েছে। যে আমাদের সিংদুল বলছে, তারপর হচ্ছে দেবনাথ বলছে, আফসানা বলছে। তাহলে আমরা কি পাচ্ছি? যে ইট ক্যান নট, এটা আনে না, আনতে পারে না এনি বেনিফিট, এটা কোনো সুবিধাই আনতে পারে না, এটা কোনো সুবিধা নেই এটার। তাহলে ইট ক্যান নট, আমরা এটার আরেকটা পাচ্ছি, ইট ক্যান নট ব্রিং এনি বেনিফিট, এটা কোনো সুবিধা আনতে পারে না। তাহলে লাস্ট উত্তর আমাদের কি? 6 নাম্বার, ইট ক্যান নট ব্রিং এনি বেনিফিট। ওকে, তাহলে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল আমাদের 6টা। ওকে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে সবার? এই তৃতীয় প্রবলেমটা আমাদেরকে সবার ক্লিয়ার? ভাইয়া আমরা তো আগে বলছিলাম, অনেকের তো মানে কমেন্টগুলো উপরে চলে যায়, তো তখন তাদেরগুলো দেখা হয় না বা চোখে পড়ে না, তখন পিছেগুলো পড়ে। ভাই এটা গ্রামার পার্ট না ফার্স্ট পার্ট? এটা ইংলিশ সেকেন্ড পার্ট, এটা ইংলিশ সেকেন্ড পার্টের ক্লাস আজকে। ক্লিয়ার ভাই? আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে আমার এখানে আজান দিচ্ছে, আজানটা আমরা একটু বিরতি নিচ্ছি, ঠিক আছে? আমরা 5 মিনিট একটা বিরতি নিচ্ছি, আমরা জাস্ট 5 মিনিটস একটা বিরতি নিচ্ছি। আজানটা শেষ হোক, হ্যাঁ, আমরা 5 মিনিট একটা বিরতি নিচ্ছি।
ওকে এভরিওয়ান, আমি চলে আসলাম আবার তোমাদের কাছে। চলো আমরা আমাদের পরবর্তী আলোচনা শুরু করি, ঠিক আছে? সবাই আছো? হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আর ইউ হিয়ার? হু ইজ হিয়ারিং মি? ওকে ভাইয়া, যাই তো নাই, আসবো কিভাবে? প্রেজেন্ট স্যার, ইয়েস। ওকে, অনেকে বলছে প্রেজেন্ট স্যার, রাইট? আচ্ছা ফাইন, চলো আমরা তার পরের প্রবলেমটা যাচ্ছি। ওকে চলো আমরা এটাকে আবার সুন্দরভাবে সলভ করে দেখি। চলো কি আছে এখানে, খেয়াল করে কি বলেছে। এডুকেশন মানে কি? শিক্ষা। আমরা কি এডুকেশন বলি, এটা হচ্ছে এডুকেশন। ওকে, এডুকেশন শিক্ষা। ইট মানে ইহা, নোবডি কেউ না, ইট অলসো মানে কি? ওই যে এডুকেশনের কথা আবার বলছে। দ্য পারপাস অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য। তাহলে পারপাস মানে কি? উদ্দেশ্য। পারপাস শব্দের কি অর্থ কি পাচ্ছি আমরা? উদ্দেশ্য। পারপাস শব্দ অর্থ হচ্ছে কি? উদ্দেশ্য। ওকে, তাহলে কি পাচ্ছি আমরা? এডুকেশন মানে শিক্ষা, ইট মানে ইহা, নোবডি কেউ না, ইট অলসো মানে শিক্ষা, দ্য পারপাস অফ এডুকেশন শিক্ষার উদ্দেশ্য। ওকে, ইজ মানে হয়, ক্যান প্রসপার, প্রসপার মানে হচ্ছে উন্নত করা, উন্নয়ন করা বা ভালো অবস্থায় যাওয়া। তাহলে প্রসপার অর্থ কি? উন্নয়ন করা, ক্যান অর্থ পারা, ক্যান প্রসপার উন্নত করতে পারে। এ নোবেলস, নোবেল পড়েছো না যে অনেস্টি ইজ আ নোবেল ভার্চু, নোবেল মানে হচ্ছে মহান, আর ইনোবেলস মানে হচ্ছে মহান করা, ঠিক আছে? মহৎ করে তোলা কাউকে। এটা একটা ভার্ব ফর্মে আছে। কিসে আছে? এটা একটা ভার্ব। এটার অর্থ হচ্ছে মহান বা মহৎ করা, মহৎ করা। ওকে, আর ব্রডেন, ব্রডেন মানে হচ্ছে বৃদ্ধি করা বা বড় করা, বৃদ্ধি করা, বৃদ্ধি বা বড় করা। ওকে, তাহলে আমরা আরেকটু দেখে দিচ্ছি। ইজ মানে হয়, ক্যান প্রসপার উন্নত করতে পারে, এনোবেলস মানে হচ্ছে ইনোবেলস মানে হচ্ছে মহান করা বা মহৎ করে তোলা, আর ব্রডেন্স মানে হচ্ছে কোনো কিছুকে বৃদ্ধি করা বা বড় করা। তারপর আসি দ্য ট্রেনিং ফর প্রপার গ্রোথ, গ্রোথ মানে বৃদ্ধি, প্রপার মানে পর্যাপ্ত বা যথার্থ। তাহলে দ্য ট্রেনিং ফর প্রপার গ্রোথ মানে যথার্থ বৃদ্ধির জন্য একটি প্রশিক্ষণ। আচ্ছা, দ্য লিবারেশন ফ্রম প্রিজুডিস, প্রিজুডিস মানে হচ্ছে কুসংস্কার, আর লিবারেশন শব্দের অর্থ হচ্ছে মুক্তি। তাহলে কুসংস্কার থেকে মুক্তি। দ্য লিবারেশন ফ্রম প্রিজুডিস, ফ্রম অর্থ হচ্ছে থেকে, তাহলে কি পেলাম আমরা? কুসংস্কার থেকে মুক্তি। আওয়ার মাইন্ড অ্যান্ড রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি, আওয়ার মাইন্ড মানে আমাদের মনকে, অ্যান্ড রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি, সেন্সিবিলিটি মানে হচ্ছে কি? সংবেদনশীলতা, ঠিক আছে? কারো সংবেদনশীল, তুমি কারো কথায় হার্ট হচ্ছ কিনা, কারো প্রবলেম দেখলে নিজে এগিয়ে যাচ্ছ কিনা, একজন ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াচ্ছ কিনা, এটাকে আমরা বলেছি সেন্সিবিলিটি। আচ্ছা, আর কি? রিফাইন মানে হচ্ছে পরিশুদ্ধ করা, বিশুদ্ধ করে তোলা। আমরা বলি না রিফাইন্ড ওয়াটার বা রিফাইন্ড ওয়েল, তাহলে রিফাইন মানে কি? পরিশুদ্ধ করা বা বিশুদ্ধ করা। এটা একটা ভার্ব ফর্মে আছে। ওকে, ইন লাইফ উইদাউট এডুকেশন, জীবনে শিক্ষা ছাড়া, দ্য প্রসেস বাই হুইচ, একটা পদ্ধতি, প্রসেস মানে কি? একটা পদ্ধতি, বাই হুইচ যেটার মাধ্যমে আওয়ার মাইন্ড ডেভেলপস, আমাদের মন উন্নত হয়, থ্রু ফর্মাল লার্নিং, একটা যেই কি বলি পুঁথিগত শিক্ষার মাধ্যমে। আচ্ছা, আওয়ার আউটলুক, আমাদের বাহিরের দর্শন, অ্যান্ড হেল্পস আস, এবং আমাদের সাহায্য করে, বিকাম অ্যাওয়্যার অফ, সচেতন হতে, আওয়ার রাইটস, বিকাম অ্যাওয়্যার অফ আওয়ার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। তাহলে এটা আমাদের বাহিরের যে দর্শনটা আছে, আমাদের দেখতে কেমন লাগবে। তোমার আউটলুক মানে বোঝাচ্ছে তুমি দেখতে কতটা গোছানো, কতটা সৃষ্টিশীল, কতটা ক্রিয়েটিভ তোমাকে দেখতে। অ্যান্ড হেল্পস আস বিকাম অ্যাওয়ার অফ আওয়ার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এবং আমাদের যে অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন হতে আমাদের সাহায্য করে। ওকে, আমরা একটু আসছি, এবার আসো এখানে। আমরা বাংলাগুলো কেটে দিচ্ছি এখানে, হ্যাঁ? তাহলে একটু হিবিজিবি লাগবে।
আচ্ছা আসো, এডুকেশন বলো, তোমরা একটু বলার চেষ্টা করো। আচ্ছা বলো দেখি, তোমরা বলতে পারো কিনা কিছু, আমি তো আস্তে আস্তে বলবো। সেন্সিবিলিটি মানে হচ্ছে সংবেদনশীলতা, সংবেদনশীলতা বা অনেক ক্ষেত্রে সহানুভূতি বলতে পারো, ঠিক আছে? অনেক ক্ষেত্রে এটা অর্থ হচ্ছে সহানুভূতি। ওকে, আচ্ছা অনেকেই এই যে আমাকে জান্নাতুল বুশরা অ্যান্সার দিয়েছে নোবডিটা প্রথম দিয়ে। দেখো নোবডি তুমি চলে আসছো, শিক্ষার কথা কোনো বলোই নাই। নোবডি ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট এডুকেশন, এটা বলার আগে তো এডুকেশন কি এইটা ব্যাখ্যা করতে হবে। সো আমি আগেই বলছি যে তুমি যেইটা আগে শিক্ষা নিয়ে কথা হয়েছে, শিক্ষা না বললে যদি বলে ফেলো যে শিক্ষা ছাড়া জীবনে কেউ উন্নতি করতে পারে না, তাহলে তো শিক্ষা জিনিসটা কি এটাই তো বুঝলাম না। ধরো শিক্ষাটা খারাপ জিনিস, তাহলে তো শিক্ষা ছাড়াই পসিবল। তাহলে আগে শিক্ষাটা কি এইটাকে আমরা আগে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখি পাচ্ছি এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস থ্রু ফর্মাল লার্নিং। তাহলে শিক্ষা হলো এমন একটি ব্যবস্থা যেটার মাধ্যমে আমাদের মন একটি পুঁথিগত শিক্ষার মাধ্যমে আস্তে আস্তে বেড়ে ওঠে। তাহলে কি পাচ্ছি আমরা, এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস থ্রু ফর্মাল লার্নিং। তাহলে আমরা অ্যান্সারটা একটু দিয়ে ফেলি, এডুকেশন is the process by which কি আছে by which our mind develops through formal learning, by which our mind develops through ফর্মাল লার্নিং। ঠিক আছে, ওকে আমরা 1 নম্বর পেয়ে গেলাম। ওকে, চলো 2 নম্বরটা একটু দেখি। ইট এনোবেলস আওয়ার মাইন্ড, এটা আমাদের মনকে মহৎ করে, অ্যান্ড রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি, এবং আমাদের যেই সংবেদনশীলতাকে পরিশুদ্ধ করে। ইট এনোবেলস অথবা এনোবলস ছাড়াও তুমি এটা দিতে পারো ইট ব্রডেন্স আওয়ার মাইন্ড। ব্রড মানে বড় করা, প্রসারিত করা। তাহলে এটা আমাদের মনকে প্রসারিত করে এবং আমাদের যে অনুভূতিগুলোকে কী করে, অনুভূতিগুলোকে পরিশুদ্ধ করে। এটা আমাদের মনকে আরও বিস্তৃত করে, মনকে আরও প্রসারিত করে, যে কারোর জন্য যেন খারাপ না হই, সবার সাথে ভালো আচরণ করি, সবাইকে সুখে রাখি, এই জিনিসটাকে আমরা বলছি ব্রডেন। ছোট মনের না হওয়া, যে হ্যাঁ ও আমার থেকে 5 টাকা নিচ্ছে, ও মানে মানে বিষয়টা এরকম। আমি তো ছোট মনের মানুষ বলতে কিন্তু বুঝি যে কেউ কারোর সঙ্গে বাজে কথা বলা, কাউকে বকা দেওয়া, গালি দেওয়া, কারণ আমি কুসংস্কার রটানো, কারণ আমি হচ্ছে বাজে কথা রটানো, এটা হচ্ছে ছোট মনের মানুষ। কি বলেছে, ইট ব্রডেন্স আওয়ার মাইন্ড, এটা আমাদের মনকে প্রসারিত করে, অ্যান্ড রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি, এবং আমাদের যেই সংবেদনশীলতা বা সহানুভূতিকে পরিশুদ্ধ করে। তাহলে কি পাচ্ছি আমরা, ইট ব্রডেন্স আওয়ার মাইন্ড অ্যান্ড রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি। ইট ব্রডেন্স আওয়ার মাইন্ড, ইট মানে কি, ইট মানে হচ্ছে এডুকেশন বা শিক্ষা। এই ব্রড থেকে এসেছে কি, ব্রডেন্স। ইট ব্রডেন্স আওয়ার মাইন্ড অ্যান্ড রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি। ওকে, 2টো উত্তর আমাদের ডান। তাহলে আমি একটু উত্তরগুলো এখানে দাগিয়ে দিচ্ছি। কি পাচ্ছি আমরা, ইট ব্রডেন্স আওয়ার মাইন্ড অ্যান্ড রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি। তারপর আসি, তারপর কি হতে পারে, ইট অলসো ইনোবেলস, আমাদের মহান করে তোলে। ইট অলসো ইনোবেলস, বলো কি হতে পারে। ওকে, আমরা এটা লিখে দিই যে দ্য পারপাস অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য কি, দ্য পারপাস অফ এডুকেশন
ইজ দ্য লিবারেশন ফ্রম প্রিজুডিস। তাহলে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কুসংস্কার থেকে মুক্তি। এটা কিন্তু হইতে পারে যে শিক্ষার উদ্দেশ্য কি, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কুসংস্কার থেকে মুক্তি। তাহলে কি সুন্দর মিলে যাচ্ছে যে দ্য পারপাস অফ এডুকেশন ইজ দ্য লিবারেশন ফ্রম প্রিজুডিস। তাহলে শিক্ষার উদ্দেশ্যটা কি, আমরা এই যে শিক্ষা অর্জন করছি এটা উদ্দেশ্য হচ্ছে সমাজে যে কুসংস্কারও ছড়িয়ে আছে। তোমরা দেখেছো যে সতীদাহ প্রথা ছিল একটা সময় হিন্দু সমাজের মধ্যে, যে হাজব্যান্ড মারা গেলে ওয়াইফকেও পুড়ে ফেলতো, এরকম একটা প্রথা ছিল। তারপর হচ্ছে সতীদাহ প্রথা বলি, আরও এরকম অসংখ্য হিন্দু এবং মুসলিম উভয় ধরনের বা অন্যান্য যে সমাজ ব্যবস্থা রয়েছে তাদের মধ্যেও প্রচণ্ড কুসংস্কার ছিল। উন্নত শিক্ষার বা প্রকৃত শিক্ষার উদ্দেশ্য হচ্ছে এই কুসংস্কার থেকে বেরিয়ে এসে আমরা যেন প্রকৃত জীবন ব্যবস্থাটা কি সেটার জন্য বুঝতে পারি। সেটা কি বলেছে যে দ্য পারপাস অফ এডুকেশন কি ইজ দ্য লিবারেশন ফ্রম প্রিজুডিস। ওকে, আমরা একটু অ্যান্সারটা লিখে দিচ্ছি। দ্য purpose of education is the liberation from prejudice. ওকে, তাহলে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কি আমাদের কুসংস্কার থেকে মুক্তি। ওকে, তাহলে আমরা এইটা পারলাম। 4 নম্বর আসো, আমরা 4 নম্বর কি পাচ্ছি দেখি। আমরা 4 নাম্বার কি পাই? 4 নাম্বার ইট অলসো। ওকে, আমরা আরেকটা কিন্তু পেয়ে যাচ্ছি, সেটা কি নোবডি ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট এডুকেশন। এটা একদম সহজ। নোবডি ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট এডুকেশন। শিক্ষা ছাড়া কেউ জীবন উন্নত করতে পারে না। সো আমরা এটা উত্তর লিখে দিচ্ছি, নোবডি ক্যান প্রসপার, কেউ উন্নত করতে পারে না ইন লাইফ, জীবনে, উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া। আমরা কি পাচ্ছি? 4 নাম্বার নোবডি can prosper in life without education. ওকে, এটা কেবল 5 আর 6 বাকি আছে আমাদের। আমরা 5 আর 6 লিখে ফেলবো। চলো, ইট অলসো, এটা একটা হচ্ছে শিক্ষা, এটার সাথে ইনোভেলসটা যায়। ওকে, কি কি আছে? দ্য ট্রেনিং ফর প্রপার গ্রোথ। ওকে, ইট ইনোবেলস আওয়ার, এটা মহান করে আমাদের আউটলুক, অ্যান্ড হেল্পস আস বিকাম অ্যাওয়ার অফ আওয়ার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। এইটার সাথে এটা যায় যে ইট অলসো ইনোবেলস আওয়ার আউটলুক, এটা আমাদের যেই একটা জিনিসকে দেখার দৃষ্টিকে, এটা আমাদের দৃষ্টিকে কি করে তোলে? মহান করে তোলে। আমাদের দৃষ্টিকে মহান, কারোর প্রতি সদয় হওয়া, কারোর প্রতি কারোর প্রতি হচ্ছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটাকে আমরা বলছি কি? ইট ব্রডেন্স আওয়ার আউটলুক। এটা আমাদের যেই দৃষ্টিসীমাকে বৃদ্ধি করে বা মহান করে তোলে। ইট এনোবেলস আওয়ার আউটলুক অ্যান্ড হেল্পস আস বিকাম অ্যাওয়ার অফ আওয়ার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। তাহলে কি পাচ্ছি? ইট also helps us enables our outlook. It also nobles our outlook and helps us and helps us become aware of our rights and responsibilities. Helps us become aware of rights and responsibilities. হ্যাঁ, ওকে, এটা ডান। আমাদের লাস্ট, আমাদের 6 নাম্বারটা দেখি তোমরা পারো কিনা। 6 নাম্বার বাকি আছে কি? তাহলে আমরা 5টা হয়ে গেল। দ্য ট্রেনিং ফর প্রপার গ্রোথ, লাস্ট একটা বাকি আছে। বলো দেখি লাস্ট, এটা তোমরা কেউ পারো কিনা দেখি। সর্বশেষ একটা কোয়েশ্চেন বাকি। ভাই আর কয়টা স্লাইড আছে? তোমাদের ক্লাস আছে আজকে?
আমরা 9টা নাগাদ শেষ করবো, ঠিক আছে? আমরা 9টার দিকে ক্লাস শেষ করবো। আমরা 9টায় শেষ করবো ক্লাস। হ্যাঁ, 10টায় আছে, আমরা 9টায় ক্লাস শেষ করবো। রাইট, ওকে। তাহলে আমরা লাস্ট সেন্টেন্স বলে দিচ্ছি, এডুকেশন ইজ দ্য ট্রেনিং ফর প্রপার গ্রোথ। শিক্ষা হলো আমাদের পূর্ণাঙ্গ বৃদ্ধির জন্য একটা ট্রেনিং। শেষ। তাহলে কি পাচ্ছি আমরা? এডুকেশন ইজ দ্য ট্রেনিং ফর প্রপার গ্রোথ। শিক্ষা হচ্ছে আমাদের প্রকৃত বৃদ্ধির জন্য আমাদের এক ধরনের প্রশিক্ষণ। ওকে, আমরা এবার শুধু হচ্ছে এরকমভাবে দাগ টেনে দিব, ঠিক আছে? এখনকারগুলো আর অ্যান্সার করবো না। আচ্ছা, তারপর আসছি করাপশন, মানে হচ্ছে দুর্নীতি। ওকে, আমরা একটু দেখি কি আসছে। করাপশন ইট আওয়ার গভর্নমেন্ট ইফ উই। আচ্ছা, বি মানে হওয়া, মে বি মানে হচ্ছে হতেও পারে, ফেল মানে যদি আমরা ব্যর্থ হই, ইজ ট্রাইং চেষ্টা করছে, অকার্স মানে ঘটে। ইন বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরস, এটা পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর দুটাতেই ঘটতে পারে। টু রিমুভ ইট, এটাকে মুছতে, এটাকে কমাতে, এটাকে বন্ধ করতে। রিমুভ মানে কি? বন্ধ করা, কমিয়ে ফেলা, শেষ করে ফেলা। উই উইল নট বি এবল টু বিল্ড সোনার বাংলা। বিল্ড মানে হচ্ছে তৈরি করা, প্রতিষ্ঠা করা। উই উইল নট বি এবল, আমরা সক্ষম হব না, টু বিল্ড সোনার বাংলা, আমরা সোনার বাংলা তৈরি করতে সক্ষম হব না। আ কার্স নট অনলি, কার্স মানে কি? কার্স মানে হচ্ছে আমি যেটা বলছে, ধরো হচ্ছে এটা কি বলে, আশীর্বাদের বিপরীত কি? ধরো এটা হচ্ছে কার্সের বাংলা মতো হচ্ছে না, কার্সের বাংলা কি? অভিশাপ, রাইট, অভিশাপ। কার্স হচ্ছে অভিশাপ। ওকে, মাথায় আসছে অভিশাপ। তাহলে এইটা অর্থাৎ এই দুর্নীতিটা শুধু যে আমাদের জাতির জন্য অভিশাপ এমনটা না, এটা আন্তর্জাতিক ক্ষেত্রে অভিশাপ। ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাবিউজ, ডিফাইন্ড মানে হচ্ছে এটাকে ব্যাখ্যা করা হয়, এটাকে সংজ্ঞায়িত করা হয় অ্যাজ দ্য অ্যাবিউজ অফ এন্ট্রাস্টেড পাওয়ার ফর দ্য প্রাইভেট গেইন। মানে অ্যাবিউজ মানে হচ্ছে অপব্যবহার করা, এন্ট্রাস্টেড মানে হচ্ছে আরোপিত। এন্ট্রাস্টেড মানে কি? আরোপিত ক্ষমতার অপব্যবহার করা প্রাইভেট গেইনের জন্য বা ব্যক্তিগত কোনো ক্ষমতা, ব্যক্তিগত কোনো প্রাপ্তির জন্য আমাদের উপরে যে ক্ষমতাটা আছে এটাকে অপব্যবহার করাটাকে আমরা বলি হচ্ছে করাপশন। টু কন্ট্রোল ইট উইথ আয়রন হ্যান্ড, লৌহ হস্তে এটাকে দমন করা। আ গ্রেট হিন্ড্রেন্স, ওই যে বলেছিলাম ভাইয়া, হিন্ড্রেন্স মানে বাধা, এটা কিন্তু নাউন। আ গ্রেট হিন্ড্রেন্স টু আওয়ার ডেভেলপমেন্ট, এটা আমাদের উন্নয়নের পথে একটি বড় ধরনের বাধা। চলো আমি একটু সলভ করি। করাপশন, এই বি মানে কিন্তু এম ইজ আর ওয়াজ ওয়ার। করাপশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাবিউজ অফ এন্ট্রাস্টেড পাওয়ার ফর প্রাইভেট গেইন। আমরা প্রথমেই বুঝাইতে হবে যে করাপশন জিনিসটা কি। দুর্নীতি হলো কারো উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করা ব্যক্তিগত কোনো লাভের জন্য। তাহলে কি পাচ্ছি? করাপশন ইজ, এখানে কি আসছে আমাদের? ইজ। তাহলে এখানে আমরা ইজ দিয়ে এটা দিয়ে টানবো। হ্যাঁ, করাপশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাবিউজ অফ এন্ট্রাস্টেড পাওয়ার ফর দ্য প্রাইভেট গেইন। দুর্নীতি হলো কোনো ব্যক্তিগত সাধনা লাভের জন্য বা ব্যক্তিগত লাভের জন্য আরোপিত ক্ষমতার অপব্যবহার করা। ওকে, তারপর আসি। ইট ইজ আ কার্স নট অনলি টু আওয়ার নেশন, এটা শুধু আমাদের দেশের জন্য একটা অভিশাপ নয়, বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা পুরো পৃথিবী জুড়ে একটা অভিশাপ। পৃথিবী জুড়ে এরকম মানে দুর্নীতি চলে। তাহলে কি বলবো আবার? ইটের সাথে ইজ যাবে। ইট ইজ আ কার্স নট অনলি টু আওয়ার নেশন বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা শুধু আমাদের দেশের জন্য একটা অভিশাপ না, এটা পুরো পৃথিবীর জন্য অভিশাপ। তারপর আসি, আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কন্ট্রোল ইট উইথ আয়রন হ্যান্ড। আচ্ছা, এটা আরও, এটা স্যার অন্যটা হতে পারে। ইট অকার্স, এটা ঘটে ইন বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, এটা সরকারি মহলেও ঘটে, আবার যে প্রাইভেট সেক্টর বিজনেস সেক্টরগুলো আছে সেইখানেও ঘটে থাকে এই ধরনের দুর্নীতি। তাহলে কি পাচ্ছি আমরা? ইট অকার্স ইন বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরস, এটা পাবলিক সেক্টরও ঘটে আবার প্রাইভেট সেক্টরও ঘটে। পাবলিক মানে যেগুলো সরকারি, আর প্রাইভেট মানে হচ্ছে বেসরকারি সেক্টর বা বেসরকারি কাজের ক্ষেত্রগুলোতে। আচ্ছা,
ওকে, তারপর দেখি, ইট ইজ আ গ্রেট হিন্ড্রেন্স টু আওয়ার ডেভেলপমেন্ট। এই যে এটা করাপশন ইজ, এটা দিতে পারো যে এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় ধরনের বাধা। ইট ইজ আ গ্রেট হিন্ড্রেন্স টু আওয়ার ডেভেলপমেন্ট। আমাদের উন্নতির পথে, আমাদের দেশের উন্নয়ন হওয়ার পথে এটা বড় ধরনের একটা বাধা। আচ্ছা, তারপরে আসি, আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার ইজ ট্রাইং, চেষ্টা করছে, টু কন্ট্রোল ইট, এটাকে নিয়ন্ত্রণ করতে, উইথ আয়রন হ্যান্ড, লৌহ হস্তে। তাহলে আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কন্ট্রোল ইট উইথ আয়রন হ্যান্ড। ওকে, তাহলে কয়টা হইলো? 1 2 3 4 5টা হয়ে গেছে, লাস্ট একটা বাকি আছে। ওকে, এই যে ইফ উই ফেইল টু রিমুভ ইট, যদি আমরা এই দুর্নীতিকে বন্ধ করতে না পারি, দুর্নীতিকে অপসারণ করতে না পারি, উই উইল নট বি এবল টু বিল্ড সোনার বাংলা, আমরা সোনার বাংলা সৃষ্টি করতে বা প্রতিষ্ঠা করতে সক্ষম হব না, বা আমরা ব্যর্থ হব। ইফ উই ফেইল, আমরা যদি ব্যর্থ হই, টু রিমুভ ইট, এই দুর্নীতিকে বন্ধ করতে যদি আমরা ব্যর্থ হই, উই উইল নট বি এবল টু বিল্ড সোনার বাংলা, আমরা সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হব না। ওকে, তারপরটা যাচ্ছি, চলো। তাহলে এর আগেটা বুঝতে পারলা বাচ্চারা? বলো তো, এইটা পুরোটা বুঝতে পারলা কিনা তোমরা? এটা সবটাকে বুঝতে পেরেছো প্রপারলি? আচ্ছা, আরে এটা তো আমাদের প্রি টেস্টে আসছে, রাইট? দেখবা কোনো না কোনো তোমরা বোর্ড পরীক্ষায় পাবা, আমি যেগুলো পড়াচ্ছি এগুলো তোমরা বোর্ড পরীক্ষায় কোনো না কোনোভাবে পাবা। ওকে, চলো আমরা তার পরেটা যাচ্ছি। এটা হচ্ছে ক্রিকেট নিয়ে, আমরা একটু পড়ে নিই সবগুলা। ক্রিকেট, বাট ইট, কিন্তু এটা রিসেন্টলি, ইট সম্প্রতি, এটা ইটস পপুলারিটি, এটার জনপ্রিয়তা, নাও রুরাল ইয়র্স, বর্তমানে গ্রামের ছেলেমেয়েদেরকে বা ছেলেদেরকে, বিশেষ করে গ্রামের যুবকদেরকে, বাংলাদেশ হ্যাজ মানে হচ্ছে আছে, সারপাস মানে হচ্ছে অতিক্রম করে যাওয়া। সারপাস মানে কি? একটার চেয়ে আরেকটা অতিক্রম করে যাওয়া। ধরো হচ্ছে এটা 5 মিটার, এটা 5 মিটার, এটা যদি 6 মিটার হয় তাহলে কি হলো? এটা ওই 5 মিটারটাকে অতিক্রম করে গেল। তাহলে সারপাস শব্দটা খুবই ইম্পর্টেন্ট, মানে হচ্ছে কোনো কিছু অতিক্রম করে যাওয়া। ওকে, বিকাম পপুলার ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে জনপ্রিয় হয়েছে। আ কস্টলি গেম, একটা খুবই ব্যয়বহুল খেলা। আ গ্রেট আপিল, আপিল মানে হচ্ছে আকর্ষণ। আ গ্রেট আপিল অ্যামাং দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে এই যে এইটা আরেকটা তো হবে, হ্যাঁ, এই লাইনটা হবে, এই লাইনটা 2বার চলে আসছে, এটা বাদ, এই লাইনটা বাদ। এটা আমি সাদা রং দিয়ে দিচ্ছি, তাহলে এটা একদম বোঝাই যাবে না আর। ধর এটা নাই, হ্যাঁ, এটা হচ্ছে ওই নিচেরটা এখানে চলে আসছে। ওকে, চলো তাহলে আমরা তারপরে অ্যান্সারটা যাচ্ছি একটু ধীরে ধীরে, আমরা বাংলা উত্তরটা পড়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, তাহলে আ গ্রেট আপিল অ্যামাং দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে পুরো পৃথিবীর মানুষের কাছে এটা একটা বড় ধরনের আকর্ষণ রয়েছে, ক্রিকেটের প্রতি আকর্ষণ। ওকে, অলসো সিন প্লেইং ক্রিকেট, তাদেরকেও ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে। দ্যাট অফ ফুটবল, ফুটবলের চেয়ে। ওকে, হ্যাঁ, ফুটবলের চেয়ে। নাও আ ফুল মেম্বার অফ আইসিসি উইথ টেস্ট অ্যান্ড ওডিআই স্ট্যাটাস, বাংলাদেশ এখন আইসিসির একটা পরিপূর্ণ সদস্য, টেস্ট, ওডিআই এবং টি20 স্ট্যাটাস সহ। চলো আমরা এটা সলভ করি। ক্রিকেট, বলো কি হবে? ক্রিকেট দেখি, তোমরা বলতো, তোমরা আস্তে আস্তে চেষ্টা করো, আমি আস্তে বলছি। ক্রিকেট হ্যাজ আ গ্রেট আপিল অ্যামাং দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, ক্রিকেটের সারা বিশ্বের মানুষের কাছে একটা বড় ধরনের আকর্ষণ রয়েছে ক্রিকেট খেলার প্রতি। দেখি পাচ্ছি আমরা, ক্রিকেট হ্যাজ, তাহলে রয়েছে, ক্রিকেটের রয়েছে আ গ্রেট আপিল, একটি বিশাল আকর্ষণ। কোথায়? অ্যামাং দ্য পিপল, মানুষের মধ্যে। কোথাকার মানুষ? অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর মানুষের কাছে এই ক্রিকেটের একটি বড় ধরনের আকর্ষণ
রয়েছে। ওকে, বাট ইট ইজ, এই বি কিন্তু ইজ হতে পারে আর হতে পারে, তাহলে এখানে আমরা ইজ দিলাম। বাট ইট ইজ, কিন্তু এটা, বাট ইট ইজ আ কস্টলি গেম, কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছে এটা জনপ্রিয় হলেও ক্রিকেট কিন্তু একটা ব্যয়বহুল খেলা। হ্যাঁ, ফুটবল তুমি ফুটবলটা হলেই খেলতে পারছো, ক্রিকেটে কিন্তু তোমার বল লাগতেছে। আমরা যদি সাধারণভাবে চিন্তা করি, বল লাগতেছে, ব্যাট লাগতেছে, স্ট্যাম্প লাগতেছে, আবার বলের মধ্যে পেঁচানোর জন্য স্কচ টেপ লাগতেছে, অনেক কিছু লাগে, তাই। আচ্ছা, তারপর আসো, রিসেন্টলি ইট হ্যাজ বিকাম পপুলার ইন আওয়ার কান্ট্রি, বর্তমানে এই ক্রিকেট খেলাটা আমাদের দেশের মধ্যে জনপ্রিয় হয়েছে। স্বাভাবিকভাবে 1990 সালের পরে, মানে 90 সালের আগে, 80 সাল 70 সাল, তখন বাংলাদেশে বেশি পপুলার ছিল, মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে 70, 80, 90 সাল পর্যন্ত ফুটবল ছিল বেশি জনপ্রিয়। 1997 বা 99 বাংলাদেশ হচ্ছে আইসিসি যেই টেস্ট খেলায় স্ট্যাটাস পেল, তখন থেকে আস্তে 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 বাংলাদেশে ক্রিকেট জনপ্রিয় হয়েছে। এবং তোমরা জানো যে বাংলাদেশে যে সাকিব আল হাসান, তিনি বিশ্বব্যাপী জনপ্রিয়তার অলরাউন্ডারের দিক দিয়ে একদম শীর্ষে। সেই 2007 সাল থেকে এই পর্যন্ত প্রায় 13-15 বছর যাবৎ সে অলরাউন্ডারের শীর্ষেই থাকতেছে। সো এইরকম আমি যদি তাসকিন আহমেদের কথা বলি, স্পিড স্টার, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, বর্তমানে যদি ইয়াং জেনারেশনের কথা বলি, আফিফ হোসেন খুব ভালো করছে। তারপরে হচ্ছে ধরো আরও ভালো প্লেয়ার নাম বলি, যেমন হচ্ছে ধরো লিটন দাস, তারপরে হচ্ছে আমাদের আরও একজন আছে শান্ত, হ্যাঁ, অনেকজন ভালো প্লেয়ার আছে। তাই আমাদের ক্রিকেটটা বর্তমানে আমাদের অনেক জনপ্রিয় হয়ে গেছে আমাদের দেশে। কি বলবো, রিসেন্টলি ইট হ্যাজ বিকাম পপুলার ইন আওয়ার কান্ট্রি, কিন্তু সম্প্রতি মানে গত 8-10 বছরের মধ্যে ক্রিকেটটা আমাদের দেশে জনপ্রিয় হয়ে গিয়েছে বা হয়ে উঠেছে। ওকে, ইটস পপুলারিটি, এটার জনপ্রিয়তা মানে ক্রিকেটের জনপ্রিয়তা সারপাসেস দ্যাট অফ ফুটবল, মানে দ্যাট অফ ফুটবল মানে কি, ফুটবলের জনপ্রিয়তাকে ছাড়িয়ে গিয়েছে বাংলাদেশ। এটা সারা পৃথিবীতে কিন্তু সবচেয়ে পপুলার খেলা কিন্তু ফুটবল, কিন্তু বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তাকে ক্রিকেটের জনপ্রিয়তা ছাড়িয়ে গিয়েছে। তাহলে ইটস পপুলারিটি সারপাসেস দ্যাট অফ ফুটবল, এটার জনপ্রিয়তা বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তাকে ছাড়িয়ে গেছে। নাও রুরাল ইয়থস, বর্তমানে গ্রামীণ ছেলেদেরকে, এই যে ইজের জায়গায় কিন্তু আরও হইতে পারে বলছি, তাহলে ইয়থ যেহেতু একের বেশি মানুষ, প্লুরাল, তাহলে কি বলবো আমরা, আর। তাহলে নাও রুরাল ইয়থস আর অলসো সিন, তাহলে গ্রামের যুবকদেরকেও দেখা যায় প্লেয়িং ক্রিকেট। অবশ্যই গ্রামের মধ্যে দেখো কত ক্রিকেট খেলে, এখন ফুটবল খেলার চেয়ে বেশি খেলে ক্রিকেট। লাস্ট, বাংলাদেশ is now a full member of ICC with test and ODI status, তাহলে কি পাচ্ছি আমরা, বাংলাদেশ is now তোমরা যখন লাইভ ক্লাসটা করে রেকর্ড করবে তখন আমরা তোমার এটা চেক করে নেবা কোথায় কোনটা গেল। তাহলে বাংলাদেশ is now a full member of ICC with test and ODI status, বাংলাদেশ এখন টেস্ট এবং ODI স্ট্যাটাস সহ আইসিসির একজন পূর্ণ সদস্য বাংলাদেশ। ওকে, তাহলে এটা পারা যাবে বাচ্চারা? হ্যাঁ, ক্লাসি ব্যাটসম্যান লিটন দাস, হ্যাঁ, লিটনের ব্যাটিং দেখলেই ভালো লাগে। ভাইয়া তো পুরাই ক্রিকেটার, আমি খুবই ক্রিকেট পছন্দ করি। বাড়িতে গেলেই তো শুরু করবে খেলা, ঢাকায় তো খেলা যায় না। শান্তকে নিয়ে মানুষ কি খারাপ খারাপ কথা বলতে, এখন শান্ত হয়ে গেছে বাংলাদেশের ওপেনিংয়ের সেরা ব্যাটসম্যান। আসলে মানুষ যা বলার বলবে, এটা তোমাদের জন্য প্রযোজ্য, যে মানুষ অনেক কিছুই বলবে, তুমি পারো না এটা, কিন্তু তুমি সর্বোচ্চ চেষ্টা করলে তোমার ভিতর থেকে এমন কোনো ক্রিয়েটিভ কাজ বের হয়ে আসবে, তুমি এমন একটা জায়গায় যেতে পারবা যেখানে মানুষ যাওয়ার কথা ভাবতেও পারে নাই। সো শান্ত নিজের উপর বিশ্বাস রেখেছে যে আমাকে যেই বলুক না কেন, আমার মানুষরা যতই পচাক না কেন, মানুষ যতই আমার নামে উল্টাপাল্টা বলুক না কেন, সে বিশ্বাসটা রেখেছে যে হ্যাঁ, আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চটা দেওয়ার। তারপরে তো বিপিএলের সর্বোচ্চটা দিল, ভালো করলো আবার, এরপর বিপিএলের পর থেকে বুম, সে একদম ইন্টারন্যাশনালি এখন সব পেয়েছেই। এবং ওই দিন তো দেখলো তোমরা টেস্টের ব্যাক টু ব্যাক 2 ইনিংসে সেঞ্চুরি করলো। সো অসাধারণ খেলছে কিন্তু এখন। হ্যাঁ, আমাদের দিনাজপুরের লিটন, রাইট। ওকে, তাহলে আমরা তারপরের প্রবলেমটি সলভ করি। চলো, কাজী নজরুল ইসলাম নিয়ে আমরা এইটা শেষ করে আমরা আজকের মতো শেষ করব, ঠিক আছে? আচ্ছা, কয়টা হলো বলো তো আমাকে একটু, আমরা কয়টা সলভ করলাম? আমরা কয়টা সলভ করেছি আমি নিজে একটু গুনি নেই। আচ্ছা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হবে, ঠিক আছে? আমরা সপ্তমটা এখন সলভ করছি, এর আগে 6টা হয়েছে, এখন আমরা 7টা করছি।
ওকে, কাজী নজরুল ইসলাম হিজ মোস্ট ওয়েল নোন মানে হচ্ছে সুপরিচিত ওয়ার্কস, তাহলে সুপরিচিত কাজ মানে কাজ বলতে সৃষ্টিকর্ম মানে তো কি কি শিল্প মানে কি কি বই লিখেছেন এটাকে বুঝাইছে। হি মানে কাজী নজরুল ইসলাম, হিজ রাইটিং মানে তার লেখা, ইজ আমরা জানি ইন্সপায়ার্ড মানে উৎসাহিত করেছে, এক্সপ্লোর্ড মানে হচ্ছে তিনি বিচরণ করেছেন, মনে করি না তিনি সাহিত্যের সকল সেক্টরে বিচরণ করেছেন, সকল শাখায় বিচরণ করেছেন। এক্সপ্লোর মানে কি বিচরণ করা। আর ওই যে বিভার্ব হওয়া, ইজ নোন পরিচিত, ওয়াজ বোর্ন জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? অ্যাজ আ রেবেল পোয়েট হিসেবে, অ্যাজ অর্থ কি হিসেবে, অ্যাজ আ রেবেল পোয়েট মানে হচ্ছে একজন বিদ্রোহী কবি হিসেবে। রেবেল মানে কি বিদ্রোহী, তাহলে একজন বিদ্রোহী কবি হিসেবে। অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ লিটারেচার, তাহলে ব্রাঞ্চ মানে কি শাখা, আমরা জানি ব্রাঞ্চ তো আবার তোমার এই যে গাছের শাখা বলি না, এটাও হয়, তাহলে ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা, তাহলে অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ লিটারেচার সাহিত্যের প্রায় সকল শাখায়। ইজ আ স্মল ভিলেজ ইন ইন্ডিয়া, ভারতের একটি ছোট্ট গ্রামে, চুরুলিয়া গ্রাম আমরা নামটা জানি। অগ্নিবীণা, বিষের বাসী, প্রলয় শিখা এটসেট্রা। আওয়ার ফ্রিডম ফাইটার্স আমাদের মুক্তিযোদ্ধাদের, আওয়ার ন্যাশনাল পোয়েট আমাদের জাতীয় কবি। চলো আমরা একে একে একটু সলভ করি। প্রথমে আমরা আসবো নজরুলের জন্ম নিয়ে, যে কাজী নজরুল ওয়াজ বোর্ন ইন আ স্মল ভিলেজ ইন ইন্ডিয়া। কাজী নজরুল ভারতের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আমরা প্রথমে জন্মগ্রহণ দিয়ে শুরু করেছি। কাজী নজরুল ইসলাম ওয়াজ বোর্ন ইন আ স্মল ভিলেজ ইন ইন্ডিয়া। নজরুল ভারতের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে আসি আমরা একটু, হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, তিনি আমাদের জাতীয় কবি। ওকে, হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, তিনি আমাদের জাতীয় কবি। তারপর আসো, হি এক্সপ্লোর্ড অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ লিটারেচার, তিনি কি করেছেন? তিনি জ্ঞানের প্রায় সবগুলো, তিনি সাহিত্যের সব শাখায় ভ্রমণ করেছেন। হি এক্সপ্লোর্ড অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ লিটারেচার, গেল এটা। এরপরে আমরা একটা শব্দ জানি কি, হি ইজ নোন অ্যাজ আ রেবেল পোয়েট, তিনি একজন বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। তাহলে এটাও লিখতে পারছি আমরা কি, যে হিও দিতে পারে, কাজী নজরুল যে করে নিতে পারো, যে বারবার নাম ব্যবহার না করে বারবার প্রোনাউন ইউজ করবা, সেটা বেটার। হি ইজ নোন অ্যাজ আ রেবেল পোয়েট, তিনি একজন বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। তারপর 5, হিজ মোস্ট ওয়েল নোন মানে ওয়ার্কস, তার সবচেয়ে পরিচিত যে সাহিত্যকর্মগুলো, তাহলে যেহেতু ওয়ার্কস মানে প্লুরাল, তাহলে আমি কি ইউজ করবো ইজ না দিয়ে আর, তাহলে হিজ মোস্ট পপুলার বা ওয়েল নোন ওয়ার্কস আর কোনগুলো? এই যে অগ্নিবীণা, বিষের বাসী, প্রলয় শিখা এটসেট্রা। লাস্ট, হিজ রাইটিংস, তার লেখাগুলো, তার সাহিত্যকর্মগুলো ইন্সপায়ার্ড সাহায্য করেছে বা কি বলে আমরা এটাকে, উৎসাহিত করেছে আওয়ার ফ্রিডম ফাইটার্স, মুক্তিযুদ্ধের সময় যে চল 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 ঊর্ধ্ব গগরে বাজে মাদল, নিম্নে উতলা ধরনের তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, তো ওই গানগুলো ছিল না। তারপর আবার ছিল কি, যে বিদ্রোহী কবিতা বা এইসব জিনিসগুলা। তো এগুলো আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের যে মুক্তিযোদ্ধারা রয়েছেন, আমাদের যেই বীর মুক্তিযোদ্ধারা রয়েছেন, তাদেরকে অত্যন্ত ভালোভাবে অনুপ্রাণিত করেছে হচ্ছে নজরুলের এই কবিতাগুলো, বা তার যেই বিদ্রোহী কবিতাগুলো, যে কারারই লৌহ কপাট ভেঙে দে করলে রোপাট, এ ধরনের ছিল না, যে আরও অনেক আছে তার বিদ্রোহী কবিতার, আরও অসংখ্য কবিতা আছে যেগুলো বলে শেষ করা যাবে না। সো সেই কবিতাগুলো আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের যে সৈনিকদের, আমাদের যে সেনাদেরকে তাদের জীবনকে বাজি রেখে পর্যন্ত দেশকে বাঁচানোর, দেশ মাতৃকাকে বাঁচানোর যেই অনুপ্রেরণাটা, সেটা পেয়েছিল নজরুল এই কবিতা থেকে। সো এটাকে বুঝতে পারলা সবাই? আমরা আজকে এখানেই শেষ করব আমাদের ক্লাসটি। এই টপিকটা ক্লিয়ার হয়েছে কি? ওকে, তাহলে আমরা আজকে এখানেই সমাপ্ত করছি।
তোমরা এই মানিক ভাইয়া নামে তোমরা আশা করি তোমাদের মাঝে পরিচিত হয়ে উঠবে ধীরে ধীরে মানিক ভাইয়া নামে। সো বাচ্চারা, তোমাদের সাথে আজকে এই পর্যন্তই। খুব সুন্দর সময় কাটলো আজকে। এবং ভাইয়া প্লিজ একটা সাজেশন সাবস্টিটিউশন টেবল গ্রুপে দিছিলাম, সলভ করে দিন। ওকে, দেখি আমি দেখলে চেক করে দিব। হ্যাঁ, ওকে। আর সবাইকে ঈদের শুভেচ্ছা রইল, কারণ ঈদের আগে তো আর কোনো ক্লাস নেই, ঈদের পরে আবার নতুন রুটিনে নতুন ইংলিশ ক্লাস আসবে। তোমরা সবাই ভালো থাকো, সুন্দরভাবে পরিবারের সাথে মিলেমিশে ঈদ করো। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তৌহিদুল ইসলাম বলো, ভাইয়া বলে ডাক দিলাম। তৌহিদুল ইসলাম, শুনছি ভাইয়া, বলো। তুমি ভাইয়াকে ডাক দিয়ে কোয়েশ্চেন মার্ক দিলা কেন? তৌহিদুল, কোয়েশ্চেন মার্ক দিয়েছো কেন ভাইয়া, বলো তো একটু। ভাইয়া মোহাম্মদ তৌহিদুল ইসলাম। সালমান মুবিন, থ্যাঙ্কস ব্রাদার, থ্যাঙ্কস ব্রাদার, থ্যাঙ্কস ব্রাদার বারবার বলছো। আসসালামু আলাইকুম স্যার আব্দুল সত্তার, গ্রেট স্পিচ, ঈদ মোবারক ভাইয়া। ওয়ালাইকুম। আচ্ছা, ও হয়তো নাই। হ্যাঁ, ওকে। সিরিয়াল মেনটেন করার সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। তুমি 6টা সঠিক বাক্য লিখলে হবে, আগে পরে কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ইন জাস্ট আন্ডার 10 মিনিটস না উইদিন জাস্ট আন্ডার 10 মিনিটস? উইদিনটা এবং ইনটা উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইন মানে হচ্ছে এবং উইদিন দুইটার মানে হচ্ছে সময়ের মধ্যে, তবে উইদিনটা বেটার ইউজড। হ্যাঁ, উইদিনটা ইউজ করার হচ্ছে বেটার। হ্যাঁ, উইদিন। ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে তোমরা যে প্রশ্ন করেছো আশা করছি উত্তর পেয়েছো। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, সমস্যা নেই মুবিন, সরি তৌহিদুল, কোনো সমস্যা নেই। নিউ হলেও প্রবলেম নেই, তুমি কমেন্ট করবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার ক্লাসে সবাই কমেন্ট করতে পারবে।